Hey everybody, Geek Myth শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে এবং আজকে boy do we have a controversial movie for you tonight. This is মুজিব, একটা জাতির উপকার, এটা নিয়ে আলাপ হবে and we're gonna talk about পুনর্মিলনে and we're gonna talk about totally killer. এই তিনটা মুভি নিয়ে আমি কথা বলবো. Why only three topics? Because আজকে আমি একা. সো প্রথমেই আমি একটু হোমওয়ার্ক শেষ করে ফেলি. যারা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা প্লিজ চলে যান ইউটিউবে, সেখানে জিএমএক্স অফিসিয়াল দিয়ে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি আমাদের চ্যানেলটা ইউটিউবে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন, জিএমএক্স অফিসিয়াল। সো সেটা সেটা কি বলে, সেখানে গেলে ওই আমাদের সবগুলো প্রোগ্রাম সুন্দর করে সাজানো আছে, প্রত্যেকটা রিভিউ, লাইভ শোগুলা আলাদা করে রিভিউ আমি কেটে কেটে রাখি, ওটা আছে। সো ওখানে সাবস্ক্রাইবার হয়ে যান। সাবস্ক্রাইবার হয়ে গেলে কি হবে, আমাদের অলরেডি 6,500-এর মতো সাবস্ক্রাইবার্স আছে। আমরা চাচ্ছি এই বছরে মিরাকুলাসলি 10,000-এ নিয়ে যেতে এই ঘটনাটা। সো 10,000 নিয়ে গেলে কি হবে, 10,000 নিয়ে গেলে আমরা 10,000 নিয়ে গেলে আমরা অনেক মজা করতে পারবো। বেসিক্যালি কমিউনিটি যত বড় হবে তত আমরা আরও বড় বড় মজা মজা কাজ করতে পারবো। এখন 6,500 কমিউনিটিতে কোনো কিছু আসলে কমিট করা যায় না। 10,000 হলে উই ক্যান ডু স্টাফ, লাইভ ইভেন্টস করতে পারবো, সবাই মিলে মুভি দেখতে পারবো, প্যানেল ডিসকাশনস করতে পারবো, অনেক কিছু করতে পারবো। সো গো ওভার টু আমাদের এই ইউটিউব চ্যানেল, যেটা ফর সাম রিজন এটা আসতেছে না কেন আমি জানি না। এইটা আসার কথা, আই ডোন্ট নো ওয়াই ইটস নট কামিং, বা যাই হোক, এটা একটা সময় নিশ্চয়ই আসবে, তখন দেখা যাবে। বাট লেটস স্টার্ট দ্য শো। So hello and welcome to Geek Myth, the show by the fans for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি ফ্যান্স, টিভি শো ফ্যান্স, স্ট্রিমিং শো ফ্যান্স। আমি শাকিব চৌধুরী, I'm your host. I am the producer of this show. আমার the other two hosts, আলিফ আলাউদ্দিন, ফারুক শামস, ওরা আনফর্চুনেটলি আজকে থাকতে পারবে না। যারা আলিফ সম্বন্ধে জানেন, সে একটা মেজর সার্জারি এই বছর, সো তার রেকুপারেট করতে সময় লাগবে। সে এই বছরটা আসলে একটু ভালো খারাপ দিয়ে যাবে। ফারুকের আব্বুর শরীরটা খারাপ, সো হিজ টেকিং কেয়ার অফ হিজ ফাদার। সবাই আমরা দোয়া করি ওর আব্বুর জন্য। আমি মাসাল্লাহ ঠিকঠাক আছি এখন পর্যন্ত, হোল্ডিং দ্য ফোর্ট টিল দে কাম ব্যাক। এবং আজকে উই হ্যাভ লট অফ ভেরি ইন্টারেস্টিং থিংস টু টক অ্যাবাউট। যে যেখান থেকে দেখছেন, ওয়েলকাম টু দ্য শো। কমেন্টে লেট মি নো কোথা থেকে দেখছেন, ঢাকার ভেতর থেকে দেখছেন, কোন এরিয়া থেকে দেখছেন, বাংলাদেশের বাইরে থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন। সবসময় পড়তে মজা লাগে যে কে কোথা থেকে দেখছেন। সো এই শোটার দুইটা পোর্শন আছে। প্রথম পার্টে আপনারা যারা ডিসক্রিপশন সেকশনটা চেক আউট করেন, ইদার ইন ফেসবুক অর অন ইউটিউব, ওখানে দেখবেন একটা টপিক লিস্ট আছে। সো টপিক লিস্ট নিয়ে আমি আমার মতামত বলি বা আমার নিজের আড্ডাবাজি বলি, এগুলো করবো, আমার রিভিউগুলো দিব। অ্যান্ড দেন যখন আমার এই টপিক লিস্টটা শেষ হয়ে যাবে, ততক্ষণে আপনারা বেসিক্যালি আমি যা বলছি ওটা কমেন্ট করবেন যে ঠিক বলছি, ভুল বলছি, আমার সাথে এগ্রি করছেন নাকি, বা আপনার অন্য কোনো পার্সপেক্টিভ আছে নাকি, সেটা কমেন্ট করে জানিয়ে দিন। বিকজ আমার তিনটা টপিক শেষ হলে এই শোয়ের আসল মজাটা শুরু হয়ে যায়, যেটা হচ্ছে আপনাদের সাথে আড্ডা, ডিরেক্ট আড্ডা। এবং দিস ইজ হোয়াট আই লিভ ফর, আই লাভ ইট। এই মুভি আড্ডার জন্য এই শোটা করা। সো গো অ্যাহেড, যখন আমি কথা বলছি আমার কথার পরিপ্রেক্ষিতে আপনাদের ভিউ পয়েন্ট আপনি কমেন্ট করুন, অথবা ইউ ক্যান কমেন্ট অ্যাবাউট এনিথিং ইউ ওয়ান্ট, যে কোনো কিছু নিয়ে কমেন্ট করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য শো। বাট বিফোর উই ডাইভ ইন টু আওয়ার মেইন টপিক্স, আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাতে চাই। সেই বছরের শুরুর দিকে, আপনাদের মনে আছে কিনা জানি না, এক্সট্রাকশন নামে একটা ছবির দ্বিতীয় পর্বটা বের হয়েছিল, এক্সট্রাকশন 2। এক্সট্রাকশন 1 ক্রিস হেমওয়ার্ক অভিনীত ছিল, দ্যাট টুক প্লেস ইন বাংলাদেশ। এবং আমরা সবাই মোটামুটি একসাথে ডিসিশন মানে অ্যাগ্রি করেছিলাম যে ইটস নট গুড, ইট ওয়াজ এ ভেরি ব্যাড ফিল্ম। কিন্তু কি হয়েছে জানেন, এক্সট্রাকশন 2 যখন বের হলো, ওটা আমার খুব ভালো লাগছে। আই রিমেম্বার ফারুক ডিন লাইক ইট, ফারুক ওয়াজ ওকে উইথ ইট। আলিফ দেখছে কিনা আমার মনে নাই, আমি দেখছি। এবং এক্সট্রাকশন 2 এক্স্যাক্টলি আমি এখানে যেটা লিখেছি সেটাই আমার ফিলিংস। এক্সট্রাকশন 2 ওয়াজ এ ডিলাইট, ওয়েল থট আউট স্টোরি উইথ জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ ইমোশনাল বিটস, দ্য অ্যাকশন সিকোয়েন্স ওয়ার এপিক, বিগ ইম্প্রুভমেন্ট ওভার দ্য ফার্স্ট ওয়ান, এক্সট্রাকশন 3 লেটস গো। সো তখন আমার মনে আছে ক্রিস হেমসওয়ার্থ প্রমোশনাল কিছু একটা পোস্ট করেছিল টুইটারে, আমি তখন ওকে রিপ্লাই করে এই কথাটা লিখেছিলাম। এবং লো অ্যান্ড বিহোল্ড, অনলি আফটার 7 months, জাস্ট 7 মাস পরে ক্রিস হেমসওয়ার্থ খেয়াল করছে যে ও আচ্ছা, এক্সট্রাকশন নিয়ে তো একজন ভালো কথা বলছে। সো যেটা যেটা হয়েছে, আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল প্রবলি ফারুকের মতো ছবিটা ওদের অত ভালো লাগে নাই, তাই মোস্ট প্রবলি ওভারওয়েলমিংলি পজিটিভ রিভিউ সে পায় নাই। সো তার মাঝখানে বোধহয় আমার রিভিউ দেখে তার খুব পছন্দ হয়েছে যে বাহ, এই মানুষটা তো বেশ এক্স্যাক্টলি আমি যেটা মনে করছি, মানে ক্রিস হেমসওয়ার্থ নিজে যেটা ভেবেছে যে এটা আসলে অনেক বেটার হয়েছে, এরকম একটা ফিলিং আরেকজনের মধ্যে থেকে খুশিতে আমাকে একটা লাইক দিয়েছে বা হার্ট দিয়েছে টুইটারে। সো আই জাস্ট থট আইড শেয়ার ইট উইথ ইউ গাইজ। ইয়েস,
Geek Myth is not just known by you guys, it's also known by Chris Hemsworth. আপনারা যেরকম কমেন্ট করেন, আমিও কমেন্ট করেছি ওর পোস্টে, এবং আমি যেভাবে আপনার কমেন্টের সাথে আপনাদের আড্ডা মারি, সে আমার পোস্টটাকে লাইক দিয়েছে। সো ইটস জাস্ট, আই থট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক যে উই নাও হ্যাভ দ্য ব্লেসিংস অফ দ্য থান্ডার গড থর হিমসেলফ। সো জাস্ট থট আই শেয়ার দিস উইথ ইউ গাইজ, বিকজ আমাদের কাছে এটা জিনিসটা অবভিয়াসলি খুবই মজা লাগছে যে ওয়ান অফ দ্য ওজি অ্যাভেঞ্জার্স লাইক মাই পোস্ট। So anyway, just thought I'd share it with you guys because it made me feel good. I hope it makes you guys feel good as well. এখন আমরা যেটা করি, আমরা আমাদের মূল টপিকে চলে যাই, এবং এই সপ্তাহে যারা বাংলাদেশে আছেন তারা নিশ্চয়ই জানেন যে এই উইকেন্ডের বড় একটা নিউজ, একটা বড় নিউজ বলি, কালচারাল নিউজ বলি, ফিল্ম নিউজ বলি, হচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা বায়োপিক হচ্ছিল বেশ কয়েক বছর ধরে। এটা নিয়ে নানা কল্পনা, নানা আলোচনা হচ্ছিল গত 4 বছর ধরে, কি হচ্ছে আমরা জানি না, এই সেই হ্যান ত্যান। সো ফাইনালি ছবিটা রিলিজ পেলো, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক জল্পনা কল্পনা অবসান করে ফাইনালি ছবিটা আমাদের সামনে আসলো। এই শুক্রবারে অফিসিয়ালি রিলিজ দিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। আমি দেখেছি আমার ফেভারিট জায়গা স্টার সিনেপ্লেক্সে। আমি ইউজুয়ালি মহাখালীতে যেটা আছে সেখানে যাই, আমার বাসার কাছে। তো সেখানে আমি একদম ফার্স্ট শোতে আমি চলে গেছি সকাল 11টার সময়, গিয়ে আই গট দ্য ফার্স্ট শো, এবং মাশাআল্লাহ হলটা মোটামুটি ভর্তি ছিল, উইথ আ লট অফ পিপল দেয়ার, অ্যান্ড আই লাইকড ইট। শেখ মুজিব নিয়ে বায়োপিক যেটা হয়েছে, আই লাইক ইট। আমি জানি না আমার রিটেন রিভিউ কারা পড়েছেন, আমি গিক মিথ পেজে আমার রিটেন রিভিউটা দিয়েছি, এবং মাশাল্লাহ যেহেতু এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, ইট হ্যাজ রিয়েলি ব্লোন আপ। মানে 5 লাখ ইমপ্রেশন ইত্যাদি ইত্যাদি, 10,000 রিয়াকশন, মানে আমাদের আর কোনো রিটার্ন রিভিউ এত এত পপুলার হয় নাই। সো আমি বেসিক্যালি আমার রিটার্ন রিভিউতে যা বলেছি সেটা রেশ ধরে এখানে কিছু কথা বলবো এই মুজিব ছবিটা নিয়ে, মুজিব একটি জাতির রূপকার, এই ছবিটা নিয়ে। এবং যেটা আমি রিটার্ন রিভিউতে লিখি নাই সেটা হচ্ছে যে মুভির কিছু ক্রিটিসিজমগুলো আসলে ডিডন্ট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম ওই রিটার্ন রিভিউতে বলে, আমি ভাবছি যেটা মুখে বললে বেটার হবে। সো এখানে ওই যেটা আমার রিভিউতে ছিল না, যে ক্রিটিসিজমটা বেশি ছিল না, সো আমার কাছে আমি ক্রিটিসিজমগুলো সেভ করেছি ফর দ্য লাইভ শো, সো ইউ গাইস ক্যান ডিগ ইন অ্যান্ড উই ক্যান হ্যাভ এ হেলদি ডিসকাশন। আমি জানি না আমাদের শো যারা দেখছেন তাদের মধ্যে কয়জন এই ছবিটা দেখেছেন, বাট লেটস ডাইভ ইন। সো আমি যখন ফার্স্টে খবর পাই যে মুজিব একটি জাতির উপকার এই ছবিটা হচ্ছে, তখন আমি জানি যে আফরার কি বলে আরিফিন শুভ, হি ওয়াজ কাস্টে শেখ মুজিবুর রহমান, এবং হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এর মাঝখানে ওর সাথে আমরা বেশ কিছু কাজ করেছি, তখন সে মুজিব শ্যুটের মধ্যে ব্যস্ত ছিল, শ্যুটের মাঝখানে সে অন্যান্য কাজও করেছে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে একটা কাজ করেছিল। তো হি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস মুভি, বলছে আমি অনেক কষ্ট করছি হ্যান ত্যান। অনেকেই হয়তো অলরেডি খবরটা জানেন যে সে এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেয় নাই, হ্যাঁ নিয়েছে 1 টাকা, সে পারিশ্রমিক নিয়েছে 1 টাকা, বিকজ তার কথা হচ্ছে যে আমি ছবিটা, এটা আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি শেখ মুজিবকে পোর্ট্রে করতে পারছি, আমি এটার জন্য পারিশ্রমিক নিতে চাই না। সো আই থট ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইমোশন ওর জন্যে। এবং আমরা চেষ্টা করবো, মানে আমরা কাজ করি, চলো আমরা সবাই মিলে একটু চেষ্টা করি যে এই রিভিউটার আমরা পলিটিক্স বাদ দিয়ে রিভিউটা করি, না হলে আসলে এটা রিভিউটা করা সম্ভব না। আমি জানি এটা খুবই লোডেড একটা জিনিস, ভেরি পলিটিক্যাল, মানে বাইপোলার একটা জিনিস, অনেক ইমোশন জড়িত এখানে, বাট আমি আসলে জিনিসটাকে অ্যাজ এ মুভি হিসাবে নিয়েছি, আমি এটাকে অ্যাজ আ পলিটিক্যাল ভেহিকল যেটা নিয়ে আমি ক্রিটিসাইজ করবো ওভাবে নেই নাই। সো আমার ক্রিটিসিজমগুলো এখন আমি যে কথাগুলো বলবো, এটা হচ্ছে একটা মুভি আমি দেখছি বেসড অন শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, ওনার নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী, ওটার উপরে বেসিস করে মেজর পার্টটা আছে। তারপর আত্মজীবনী যেখানে শেষ হয়ে যায়, তারপরটা অবভিয়াসলি অন্যদের গল্প থেকে, অন্যদের রিপোর্টিংস থেকে, নিউজ রিপোর্ট বলি, অন্যদের ইন্টারভিউজ বলি, অন্যান্য বই বলি, সেসব জায়গা থেকে সোর্স করা হয়েছে। সো এই মুভিটার অরিজিনে যদি যাই, এটা শ্যাম বেনেগল নামে একজন ডিরেক্টর, যেখানে লেখা আছে বড় করে শ্যাম বেনেগল, হি ইজ দ্য ডিরেক্টর অফ দিস মুভি। ওনাকে অ্যাপয়েন্ট করা হয় আই থিঙ্ক অ্যারাউন্ড 4 years ago অথবা 5 years ago, আমার এক্স্যাক্টলি মনে নাই, টু ডিরেক্ট দিস ফিল্ম। তখন অনেক হাসাহাসি হয়েছিল যে ও শ্যাম বেনেগল, হ্যাঁ ওনার তো আগে বেশ কয়েকটা ভালো ছবি ছিল, উনি তো আর্ট ফিল্ম বানায়, উনি শেখ মুজিবুর মুভি কী করবে, এই সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অবভিয়াসলি বাংলাদেশের ডিরেক্টর অনেক কিছু বলছে যে বাংলাদেশের ডিরেক্টরদের কেন দেওয়া হচ্ছে না ইত্যাদি। তো আমি আসলে শ্যাম বেনেগল সম্বন্ধে তেমন কিছু জানি না, আমি শুধু জানি যে উনি একজন বয়স্ক মানুষ, এবং তিনি এককালে অনেক ভালো ভালো আর্ট ফিল্ম টাইপের অথবা ইন্ডি ফিল্ম টাইপের মুভি বানিয়েছেন। সো উনাকে দিয়ে আসলে এত বড় একটা ছবি, এত কমার্শিয়াল, যেটাকে কমার্শিয়ালি বানানো হয়েছে, একটা কমার্শিয়াল বিগ বাজেট ড্রামা ছবি, উনি এটা পারবেন কিনা এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল। সো আমি এগুলোর মধ্যে ঢুকিনি,
বিকজ আমি শ্যাম বেনেগল সম্বন্ধে কিছু জানি না, ওনার ফিল্ম আমি দেখি নাই। বাট আমার যেটা মাথায় ছিল যে আচ্ছা আমরা যদি বাইরের ডিরেক্টর নিয়েই থাকি তাহলে কেন আর একটু ফেমাস ডিরেক্টর বা একটু এখনকার দিনে একটু ইয়াঙ্গার ডিরেক্টর কেন নেই নাই। সো এটা আমার একটা নিজের কাছে নিজের প্রশ্ন ছিল। সো তারপরে আওয়াজ লাইক আচ্ছা ফাইন, এটা সরকারি মুভি, যারে খুশি দিয়ে বানাবে। সো দিস ইজ এ সরকারি মুভি, এটা অ্যাবসলুটলি আনঅ্যাবাশেডলি আনঅ্যাপোলজেটিকলি একটা সরকারি ফিল্ম। এটা প্রথমেই আপনি দেখবেন মানে পোস্টারই লেখা আছে, যে পোস্টারটা আবার বড় করি, যে আচ্ছা এখানে ঢেকে যাচ্ছে, বাট বেসিক্যালি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনা। সো দুইটা সরকারের যৌথ প্রযোজনা। সো বুঝতেই পারছেন কত লেভেলে কত মানুষ এখানে ইনভলভ, দুইটা দেশের সরকার ইনভলভ, দুইটা দেশের ফিল্ম সোসাইটির লোকজন, এফডিসি বলি বা ওদের দেশের এফডিসি যেটা ভার্সন আছে ওরা ইনভলভড, বিভিন্ন টু মেনি কুকস ইন দ্য কিচেন, মানে আছে না একটা কিচেনে শত শত বাবুর্চি, এইরকম একটা সিচুয়েশনে এই ছবিটা বানানো হয়েছে। অরিজিনাল স্ক্রিপ্ট লেখা হয়েছিল ইংরেজিতে বাই ইন্ডিয়ানস, ওটাকে বাংলাদেশের আমাদের দেশের স্ক্রিপ্ট রাইটার্স ওনারা ওটাকে ট্রান্সলেট করে ওটাকে ফিটফাট বাংলাদেশি ওই গল্পটাকে বেসিক্যালি বাংলাদেশি করেছে বাংলাদেশি চারজন স্ক্রিপ্ট রাইটার, সম্ভবত চারজন আমার যতটুকু মনে পড়ে। সো এই স্ক্রিপ্টের উপরেই কাজ করেছেন শ্যাম বেনেগল। এবং আই ওয়েন্ট ইন এক্সপেক্টিং একটা জগা খিচুড়ি, যে এতগুলা মানুষ, এতগুলো অপিনিয়ন, এত সেন্সিটিভ টপিক, এটা তো ভালো ফিল্ম হওয়ার প্রশ্নই উঠে না, এটা খুবই উপরে উপরে দিয়ে যাবে, মানে জিনিসটা খুবই মেলোড্রামাটিক হবে, খালি আছে না ক্যাচ ফ্রেজ, শেখ মুজিবুর রহমানের ক্যাচ ফ্রেজেস থাকবে, অনেক আনরিয়েলিস্টিক কথাবার্তা থাকবে। সো আমরা আসলে একটা কার্ডবোর্ড কাট আউট অফ শেখ মুজিবুর রহমান দেখবো, আমরা আসলে আসল মানুষটার কোনো গ্লিমস পাবো না। এটা ছিল আমার আমার আমি মানে ভয় বলতে পারি যে এটা আমার ভয় ছিল। এবং আমি আরও ভেবেছিলাম যে এই মানুষটা কলকাতার একজন ডিরেক্টর, উনি তো অনেকদিন ধরে ফিল্ম বানান না, উনি অনেক সেকেলে ডিরেক্টর হবেন, ওনার স্টোরি টেলিং টাইপটা কী হবে আই ডোন্ট নো। সো আই ওয়াজ এক্সপেক্টিং রিয়েলি পুয়ার কোয়ালিটি ফিল্ম উইথ পুয়ার কোয়ালিটি এক্সিকিউশন আর কি। আমি জানি যে আরিফিন শুভ জান দিয়ে দিচ্ছে, কিন্তু ডিরেক্টর যদি ভালো না হয়, স্ক্রিপ্ট যদি ভালো না হয়, টিম যদি ভালো না হয়, আসলে অ্যাক্টর যতই জান দিক ওটা আসলে ভালো আউটপুট হবে না। সো এইসব আমি চিন্তা করে আমি গেছি যে মুভিটা দেখতে যাই। তারপরে যেটা হলো, শুরুটা হলো, মুভিটা শুরু হলো, এবং শুরুতেই দেখলাম যে আসলে ওই টিপিক্যাল বাংলাদেশি যে মুভি যেভাবে শুরু হয়, একটা গ্রাম বাংলা, একটা গান হচ্ছে, গানটা সুন্দর, ওই গান হচ্ছে গ্রাম বাংলা, আমরা যাই ইয়াং মুজিবের বাসায়, আমরা যাই, ওখানে ছোট্ট রেনুকে নিয়ে আসা হয়েছে শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির বাসায়, ওর সাথে পরিচয়, ওর বাবা মার সাথে পরিচয়। বেসিক্যালি আগেকার দিনে যেটা হতো অনেক ছোটোবেলায় ডিসিশন হয়ে যেত আমার ছেলে বিয়ে করবে তোমার মেয়েকে, এরকম পারিবারিক একটা ডিসিশন হয়ে যেত। তারপরে বাচ্চাগুলো জানতো, ছোটোবেলা থেকে জানতো আমি আসলে ওকে বিয়ে করবো, তারপর বড় হয়ে ওদের বিয়ে হয়ে যেত আর কি। সো এরকম একটা সিচুয়েশন জিনিসটা শুরু হয়। সো প্রথমে গান ইত্যাদি ইত্যাদি, ইনফ্যাক্ট না আই এম সরি মুভিটা শুরু হয় 10ই ডিসেম্বর, 10ই জানুয়ারি 1972, যখন শেখ মুজিবুর রহমান আমাদের শেখ মুজিবের প্রত্যাবর্তন যেটাকে বলা হয়, উনি পাকিস্তান থেকে ফিরে আসেন বাংলাদেশে, ওই এয়ারপোর্টে নামেন, ওই প্লেনের শটটা দিয়ে শুরু হয়। এবং প্রথমেই প্লেনের যে শটটা, সো আমি এটা ভুলে গেছি বিকজ ইট ওয়াজ সো ভেরি অ্যামেচুরিস্ট। প্রথমে প্লেনের যে শটগুলো আছে এগুলো খুবই এখনকার দিনের জন্য অনুপযোগী স্পেশাল এফেক্টস, প্লেনটা দেখতে হাস্যকর লাগছে আমার কাছে, বাট এগুলো আমি মাফ করে দিচ্ছি। যেটা আমি বললাম যে আমি এক্সপেক্ট করে গেছি যে ক্রিয়েটিভিটি বাই কমিটি, আমি একটা মুভি দেখবো এটা তো এরকমই হবে। সো আমি প্রথমে দেখি প্লেনে করে বঙ্গবন্ধু ফেরত আসতেছেন, প্লেনটা দেখতে পুরাই সিজি, বুঝাই যাচ্ছে সিজি, তাই বলে দেখতেছি, আমি মাফ করে দিচ্ছি, আমি এটা ভুলেও গেছিলাম ইনফ্যাক্ট। তারপর উনি দেশে আসেন, দেশে এসে উনি ইমোশনাল একটা ওই সবার সাথে দেখা হয়, ওনার ফ্যামিলির সাথে দেখা হয়, তাজউদ্দিন সাহেবের সাথে দেখা হয়, সো ওদের সবার সাথে দেখা হয়। তারপরে কেমনে জানি হঠাৎ করে মুভিটা চলে যায় সেই একদম শেখ মুজিবুর রহমানের ছোটোবেলায়। সো যেটা বললাম যে ওইটা আসলে এত অ্যামাচারিস্ট ছিল বিগিনিংটা, আমি ভুলেই গেছি। So, আমার কাছে তো অ্যাকচুয়াল বিগিনিং অফ দ্য মুভি হচ্ছে আসলে শেখ মুজিবুর রহমান যখন ছোট, তখন তার বাড়িতে যখন রেনুকে নিয়ে আসা হয় ওর সাথে পরিচয় করে দেওয়ার জন্য, যে এই হবে তোমার বউ পরের দিকে আর কি। সো ওইখান থেকে মুভিটা শুরু হয়। সো তো মুভিটা আমি, আচ্ছা আমার তো এক্সপেকটেশন লো ছিল, আমি বলি ওকে দিস নট ব্যাড, ইটস টিপিক্যাল বাংলাদেশি ফিল্ম আমরা যে দেখি ওরকমই হচ্ছে। তারপরে ওই ছোটো ছেলেটা কিছুক্ষণ পরে বড় হয়ে ইয়াং শেখ মুজিবুর রহমান হয়ে যায়, ছোটো ছেলে থেকে ইয়াং যুবক হয়ে যায়, তখনই আরিফিন শুভ আসে আর কি। যখন যুবক হয়ে যায় তখনই ওই অ্যাক্টরের পরিবর্তে আরিফিন শুভ চলে আসে, এবং সেখান থেকে ওই ইয়াং যুবক আরিফিন শুভ থেকে শেখ মুজিব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, শেষ দিনে শেখ মুজিব, সেই পর্যন্ত এই আরিফিন শুভই পুরা মুভিটা শেখ মুজিবুর রহমানের অভিনয়টা করেছেন। এবং প্রথমেই বলে রাখি যে আরিফিন শুভ যে এত ভালো করে শেখ মুজিবুর রহমানকে এমবডি করতে পারবেন আমি এটা কল্পনাও করি নাই। আই ডিড নট থিঙ্ক ইট ওয়াজ পসিবল ফর বাংলাদেশি একজন অ্যাক্টর এত সুন্দর করে অ্যাক্টিং করা। অ্যান্ড এটা যদি চঞ্চল চৌধুরী হতো, মোশাররফ করিম হতো, বাবু ভাই হতো, ফজলুর রহমান বাবু, তাহলে আচ্ছা ঠিক আছে, দেয়ার লাইক হাই ক্যালিবার অ্যাক্টার্স। আরিফিন শুভ আমরা সবাই জানি ইজ এ ঠিকঠাক অ্যাক্টার, আচ্ছা হি ইজ গুড, হি ইজ নট এক্সেপশনাল, হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যাক্টার, হি ইজ এ গুড অ্যাক্টার, হি ইজ নট ব্যাড।
কিন্তু আরিফিন শুভ আমি বলবো যে যেটা আমি আমার রিটেন রিভিউতে লিখেছি, হি ইজ গিভেন আ ক্যারিয়ার ডিফাইনিং পারফরমেন্স। খুব চেষ্টা করছে, খুব হার্ডওয়ার্ক করছে, খুব সুন্দর একটা পারফরমেন্স দিছে, এবং এই পারফরমেন্সটা জায়েজ করছে, হালাল করছে দ্য ডিরেক্টর শ্যাম বেনেগল বাই গিভিং আস এ নাইস ন্যারেটিভ। যখন আমরা এই শেখ মুজিবের বাল্যকালে চলে যাই, তখন থেকে মুভি শেষ পর্যন্ত মোটামুটি গোছানো একটা ন্যারেটিভে ছবিটা আপনার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি যদি ছবিটা দেখতে চান দেখবেন মোটামুটি গোছানো। প্রথমেই বলে রাখি, এই ছবিটার প্রবলেমগুলো কি? প্রবলেম হচ্ছে, আপনি যখন একটা বিখ্যাত মানুষের বায়োগ্রাফি নিয়ে ছবি বানাবেন, আপনার কিন্তু সিলেক্ট করতে হবে যে কোন কোন জিনিসগুলো আপনি আসলে দেখাবেন। এবং এখানে ওয়েন ইউর ডিলিং উইথ সামওয়ান অ্যাজ ইম্পর্টেন্ট অর এজ ফেমাস এ শেখ মুজিবুর রহমান, কে বলবে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না? সো এই ডিসিশনগুলো ওনাদের নিতে হয়েছে, যারা এই ফিল্মটার পিছনে ছিলেন, প্রডিউসার বলি, ডিরেক্টর বলি, স্ক্রিপ্ট রাইটার বলি, যারা ছিলেন, ওনারা এই ডিসিশনগুলো নিছেন, এবং মোরলেস দে টুক দ্য রাইট ডিসিশনস। সুন্দর করে ছবির ন্যারেটিভটা একটু একটু করে আগায়। আমরা দেখি ইয়াং মুজিব, সে স্কুল বয়স থেকে আছে না যে স্ট্যান্ডিং আপ টু অথরিটি, মানুষের ন্যায্য পাওনা আদায় করা, এটা সে স্কুল লাইফ থেকে শুরু করে। সো ওখান থেকে তারপরে সে ছাত্র পলিটিক্স, তারপরে সে পড়াশোনা করতে কলকাতা যান, তারপরে ঢাকায় আসেন, এই এই মুসলিম লীগ জয়েন করা, তারপরে আওয়ামী লীগ ফর্ম করা, এই যে পুরো জার্নিটা মোরললেস ওনারা একদম সুন্দর করে ওনার লাইফের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো এটার মধ্যে এনেছেন, এবং মোরললেস সুন্দর করে একটা থেকে আরেকটা ফ্লো করে। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে এই ন্যারেটিভে, যে আপনারা যারা শেখ মুজিবুর রহমানের আনফিনিশড বায়োগ্রাফি পড়েছেন, আমি বইটা পড়ি নাই, আমি দি এক্সেলেন্ট 10 পার্ট কমিক বুক সিরিজ মুজিব, যেটার নাম যেটা হচ্ছে বেসড অন উনার অসমাপ্ত আত্মজীবনী, আমি ওটা পড়েছি। ইটস ওয়ান্ডারফুল। যারা এই কমিকটা পড়েননি, বা যারা শেখ মুজিব সম্বন্ধে জানতে চান, আমি বলবো এই কমিকটা পড়ুন, বিকজ এটা হচ্ছে খুবই পুরাটা তো আসলে উনি লিখেছেন, এবং যারা অ্যাডাপ্ট করেছে ওরা খুব সুন্দর করে উনার ভাষাটাই অ্যাডাপ্ট করছে। সো পড়লে মনে হবে যে শেখ মুজিবই কথা বলছেন আর কি। সো খুবই সুন্দর বিউটিফুল একটা স্টোরি, এবং ওখানে অনেক চড়াই উতরে আছে। মানে বাইরে থেকে আমরা যে হিরো শেখ মুজিবকে দেখি, সব কিছু উনি পেরে ফেলছেন, এক কথা সব হয়ে গেছে। সাকসেসফুল মানুষ তো এইভাবে সাকসেসফুল হয় না, ওদের অনেকবার ফেল করতে হয়, ওদের অনেকবার পড়ে যেতে হয়, তারপরে নিজেরা আবার উঠে দাঁড়ায়। সো কমিক পড়লে আপনারা দেখবেন যে ছোটোবেলা থেকে শেখ মুজিবুর রহমানের বড় হওয়ার মধ্যে এরকম অনেকবার উনি ফেল করছেন, অনেকবার সাকসেসফুল হয়েছেন। এইগুলো খুব মজা লাগছে, এই গল্পগুলো তো আমরা জানি না। সো মুভিতেও মোটামুটি দেখলাম যে বায়োগ্রাফি, হ্যাঁ অটোবায়োগ্রাফি, তো ওনার আনফিনিশড অটোবায়োগ্রাফি, ওখান থেকে অনেক কিছু নিয়ে ওরা সুন্দর করে ছবিটা সাজাইছে, অ্যান্ড দে ডিড আ প্রিটি গুড জব। সো আই হ্যাভ টু গিভ থ্যাঙ্কস টু দ্য ডিরেক্টর। সে আসলে এত প্রেশারের মাঝখানে এত এত কন্ট্রোভার্সিয়াল একটা সেন্সিটিভ টপিক, এই দুইটা দেশের আমলারা ওনার কাঁধের উপরে ছিল, তারপরে উনি একটা সুন্দর ক্লিয়ার ন্যারেটিভ দিতে পারছেন আমাদেরকে। সো এটার জন্য স্যালুট টু দ্য ডিরেক্টর। এরপরে বলবো যে যে অভিনয়, আরফিন শুভর অভিনয় নিয়ে অলরেডি বলেছি, হি ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আরেকটা যেটা আমার খুব ভালো লাগছে হচ্ছে যে দেয়ার ইজ এ লট অফ ফোকাস অন শেখ মুজিব এবং ওনার স্ত্রী রেনু, ওদের রিলেশনশিপটা খুব সুন্দর করে দেখাইছে এই পুরো ছবিতে, যেটা আমি চাচ্ছিলাম যে শেখ মুজিব দ্য নেতাকে আমরা দেখেছি, আমরা শেখ মুজিব দ্য ম্যান, দ্য মানুষ, উনাকে আসলে আমি দেখতে চেয়েছিলাম। সো থ্রু হিজ রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ এবং হিজ চিলড্রেন, আই থিঙ্ক ওই জিনিসটা খুব সুন্দর করে বের করতে পারছেন শ্যাম বেনেগল। এটা একটা ইম্পর্টেন্ট ডিসিশন ছিল। আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি ক্রুশাল ডিসিশন, যে আমরা আসলে শেখ মুজিবকে মানুষ হিসেবে দেখাতে চাই, নট জাস্ট একজন নেতা। সো যে কারণে ওনাকে অনেক হিউম্যান মনে হয়েছে, ভেরি হিউম্যান একটা ফিগার মনে হয়েছে, এবং আরফিন শুভ খুব সুন্দর করছে। এবং অবশ্যই ওনার পার্টনার ইন ক্রাইম, যাকে ছাড়া এই সুন্দর অভিনয়টা হতো না, হচ্ছে ওনার স্ত্রী রোলে যিনি অভিনয় করেছেন, নুসরাত আফরোজ তিশা মনে হয় ওনার নাম। সো আমরা তিশাটা আমি জানি সবাই ওনাকে, দ্য ওয়াইফ অফ দ্য গ্রেট ডিরেক্টর সারওয়ার ফারুকি। সো শি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি বলবো না যে তিশার রোলটা টেকনিক্যালি খুব ডিফিকাল্ট ছিল, মানে ওনার মতো ক্যালিবারের একজন অ্যাক্টারের ওই রোলটা করা ইজি, ভার্সাস শুভ, যিনি আছে না যে বঙ্গবন্ধুকে মানে একটা পার্টিকুলার রোলকে তার অ্যাডাপ্ট করতে হয়েছে। ও বঙ্গবন্ধুর স্ত্রী তো ওরকম আমরা আসলে জানি না উনি আসলে কেমন ছিলেন। হয়তো কিছু ডিসক্রিপশন আছে, উনি শান্ত ছিলেন, উনি চুপচাপ ছিলেন, অমায়িক ছিলেন, বাট আর তো কিছু জানি না আমরা। সো তিশার নিজের মতো করে ওই জিনিসটা, ওই রোলটা বানাতে পেরেছে। এজন্য আমি বলছি যে মেবি অত চ্যালেঞ্জিং ছিল না, বাট শি রিলি কনভিন্স মি দ্যাট শি ইজ দ্য ওয়াইফ অফ দ্য গ্রেট বঙ্গবন্ধু, দ্য গ্রেট শেখ মুজিব। এবং খুব সুন্দর একটা পারফরমেন্স, ভেরি ভেরি নরম, সুইট, ওয়ার্ম, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক স্ট্রং, ভেতরটা শক্ত, মানে আছে না দ্য যোগ্য পার্টনার অফ দ্য ফাদার অফ দ্য নেশন। সো আমার কাছে এই দুইজনের কেমিস্ট্রি খুব ভালো লাগছে, এদের সিকোয়েন্সগুলো একসাথে খুব ভালো লাগছে। আই লাভ দ্য ইন্টারপ্লে, আমার অসম্ভব ভালো লাগছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে মুভিতে, এগেন আমি কিন্তু পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, আমি অত জানিও না,
তখনকার দিনের ব্যাপারে আমি আরও বেশি অজ্ঞ, আই ডোন্ট নো। বাট আমি যেহেতু এই আত্মজীবনী পড়েছি, আত্মজীবনীতে আমি দেখেছিলাম যে মৌলানা ভাসানী, যিনি যিনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিগার ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ, উনার প্রতি শেখ মুজিবুর রহমানের একটা বিশাল একটা ভক্তি ছিল, ভক্তি শ্রদ্ধা ছিল উনার প্রতি। আরেকটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। তো শেরে বাংলা একে ফজলুল হক চরিত্রে বিউটিফুল অভিনয় করছেন তকির হাসান। আই থিঙ্ক রিসেন্টলি আমি ওর যত কাজ দেখেছি লাস্ট 10 বছরে, দিস ইজ ইজ বেস্ট ওয়ার্ক। খুব ভালো অভিনয় করছেন উনি ইন দ্য রোল অফ শেরে বাংলা একে ফজলুল হক। ইফ আই এম মিক্সিং আপ এনি নেমস, প্লিজ ফরগিভ মি, আমাকে কমেন্টসে জানাই দিন ইফ আই এম মিক্সিং আপ এনি নেমস। কি বলে, হ্যাঁ। সো তকির ভাইকে হেভি লাগছে এই রোলে। আরেকটা হচ্ছে যে আমাদের দ্য গ্রেট আসাদ, ওনার রইসুল ইসলাম আসাদ, রাইট, উনি অভিনয় করছেন ভাসানী চরিত্রে এবং খুব ভাল লাগছে। উনি খুব সুন্দর করে এমবডি করছেন ভাসানীকে। ভাসানীর চরিত্রটা অনেক রিসপেক্টফুলি দেখানো হচ্ছে, কারণ এখনকার আওয়ামী লীগ ন্যারেটিভ বলি বা গভর্নমেন্ট ন্যারেটিভ বলি, আমরা কিন্তু মৌলানা ভাসানীর নাম তেমন শুনি না। কিন্তু যারা একটু জ্ঞানী বা যাদের মনে আছে তখনকার দিনের কথা, অথবা বই পাতায় যে বঙ্গবন্ধু নিজের নিজের আত্মজীবনীতে ভাসানী নিয়ে অনেক কিছু আছে, ভাসানীর প্রতি অনেক শ্রদ্ধা আছে, ভাসানী কীভাবে ওনাকে গাইড করেছেন, ওগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সো ইটস ভেরি হ্যাপি টু সি যে এই মুভিটা, যে শেখ মুজিব একাই আছে না, ডে ওয়ান থেকে ওনার ভিশন ছিল, উনি একাই বাংলাদেশকে স্বাধীন করেছে, আর কোনো অবদান ছিল না। এই 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 মুভিটা কিন্তু সেরকম না। মুভিটা যেমন শেরে বাংলাকে অনেক ক্রেডিট দিছে, মৌলানা ভাসানীকে অনেক ক্রেডিট দিছে, গান্ধী মেক্স এ সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স, গান্ধীর একটা রোল আছে, আমি জানি না এগুলো সত্য মিথ্যা জানি না, বা একটা সুন্দর গান্ধী সাথে সোহরাওয়ার্দী সাহেব একটা মিটিং আছে যেখানে শেখ মুজিব ছিলেন, ওই গান্ধী রোলে যিনি অভিনয় করছেন, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। পুরাপুরি গান্ধীকে এমবডি করছে, ইট ওয়াজ বিউটিফুল সিজ। একদিকে গান্ধী, একদিকে শেরে বাংলা, আরেকদিকে মুজিব, অ্যান্ড দে অল লুক লাইক দে আর দ্য রিয়েল ক্যারেক্টার। সো এখানে মানে হিউজ প্রপস টু দ্য ডিরেক্টর, হিউজ প্রপস টু দ্য কাস্টিং ডিরেক্টর, যে খুব ভালো কাস্টিং, খুব ভালো ইয়ে করছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। সো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে যে আই ফেল্ট দ্য আদার ফিগার্স হু ওয়ার দেয়ার, মানে ফ্রম দ্য লিবারেশন অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটেন to the formation of পাকিস্তান and East Pakistan and then all the way to বাংলাদেশ, এই যে বিভিন্ন অন্যান্য মানুষের এখানে অনেক রোল ছিল, এই ব্যাপারগুলো এই মুভিতে আই ফেল্ট মানে যেই কনটেক্সটে মুভিটা বানানো হয়েছে, যে সরকার এবং বঙ্গবন্ধুর ফ্যামিলি ওনারা মুভিটা বানাইছে, ওনারা যে এতটুকু ছাড় দিছে, এটাতে আমি খুশি। মেবি আরেকজন মুভিটা বানালে, যেটা যদি একদম থার্ড পার্টি বানাতো, হয়তো অন্যান্য যারা ইনভলভ ছিল এইসব স্ট্রাগলসে, হয়তো ওদেরকে আরও হাইলাইট করা হতো। সো ওইটা আমি মেনে নিছি, বিকজ আসলে যারা এই ছবিটা বানাচ্ছেন অবশ্যই একটা স্বার্থ নিয়ে বানাচ্ছেন। একটা স্বার্থ হচ্ছে যে বঙ্গবন্ধু সম্বন্ধে একটা রেকর্ড আছে না, রেকর্ড কিপিং হিসাবে হলো একটা মুভি বানানো উচিত, যাতে একটা 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 কিছু থাকে, আমরা একটা কিছু দেখে শিখতে পারি। আরেকটা হচ্ছে মানে আছে না যে মানুষকে একটু প্রপাগান্ডা দিয়ে একটু ব্রেন ওয়াশ করা, যে শেখ মুজিব মানে আসলেই ভালো, ইত্যাদি ইত্যাদি। যারা কনভিন্স না, ওদেরকে হয়তো একটা জেনারেশন পরে মুভিটা দিয়ে কনভিন্স করা হবে। সো এই কনটেক্সটে আই থিঙ্ক ওনারা খুব সুন্দর করে, সোহরাওয়ার্দী সাহেব খুব সুন্দর করে, মৌলানা ভাসানী ওনাদের অনেক রিসপেক্টফুলি ডিল করছেন। ভাই আমাকে বলেন না আসলে কি হয়েছিল, হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল, আমি অনেক মূর্খ, আমি আগে বলেছি আমি মূর্খ, আমি ভালো করে জানি না, এর জন্য আমি আসলে ওখানে কথাই বলতে চাই না। আমি যে মুভিটা দেখছি, মুভি দেখে আমার কি ভালো লাগছে ওটা নিয়ে কথা বলতেছি। সো আমি কী নিয়ে কথা বললাম, ন্যারেটিভ নিয়ে কথা বললাম, অভিনয় নিয়ে কথা বললাম, কাস্টিং নিয়ে কথা বললাম, আই থট ইট ওয়াজ ওয়ান্ডারফুলি কাস্ট, ডিরেকশন নিয়ে কথা বললাম, প্রোডাকশন খুব সুন্দর, ভেরি গুড লুকিং প্রোডাকশন, সুন্দর, মানে শুটিং মানে ওয়েল লেট, কোনো কিছু থেকে গরিব মনে হয় না, ইট ওয়াজ ভেরি ওয়েল ডান। সো ওভারঅল আমি আসলে হলে ঢুকেছিলাম যে আমার শুক্রবারের এই 3টা ঘন্টা নষ্ট হবে, আমি একটা সাব স্ট্যান্ডার্ড একটা খুবই ইরিটেটিং একটা মুভি দেখে বের হব, একটা প্রপাগান্ডা ফিল্ম দেখে বের হব, কিন্তু বের হয়েছি লিটারেলি কাঁদতে কাঁদতে, বিকজ মুভিটা অনেক ব্রুটালি শেষ হয়, এটা স্পয়লার অ্যালার্ট, অনেক ব্রুটালি শেষ হয়, অ্যান্ড ইট রিয়েলি এন্ডস দেয়ার, মানে লিটারেলি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর জীবন যেভাবে শেষ হয়েছে, মুভিটা সেভাবে শেষ হয়, অ্যান্ড ইট রিয়েলি হিটস ইউ হার্ড, বিকজ ওই 3 ঘন্টায় আপনি কিন্তু কনভিন্সড হয়ে যাবেন যে স্ক্রিনে আপনি যারা দেখছেন এরাই হচ্ছে এই মানুষগুলা। স্ক্রিনে আপনি দেখছেন শেখ মুজিব, তার স্ত্রী, তার পরিবার, আপনি কনভিন্সড হয়ে যাবেন। আমি হয়েছি, মেবি আই এম অ্যান ইজি মার্ক, মেবি আমি বেশি ইডিয়েট, আমি জানি না, আই গট কনভিন্স যে এরাই তো। অ্যান্ড ওনার ওই ক্যারেক্টারগুলোর সাথে একটা সম্পৃক্ততা হয়ে যায়, একটা বন্ড ক্রিয়েট হয়ে যায় ওই 3 ঘন্টায়। সো দি এন্ডিং রিয়েলি লাইক ইট ওয়াজ ব্লাডি ব্রুটাল অ্যান্ড ওয়াজ ভেরি ওয়েল শট, মানে the director went all out যে এইখানে আই ডোন্ট কেয়ার হু ইউ আর, ইফ ইউ হ্যাভ ওয়াচ দিস ফিল্ম,
the ending will bloody get to you hard, and it gets to you hard. And I remember আমি মুভি শেষ হলো, audience was stunned silence, not bored silence, not এটা কি ছিল, no, people were just চুপ. And I was like, এত সুন্দর একটা মুভি শেষ হয়েছে, why are we all quiet? আমি তখন কষ্ট করে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল, আমি গুড জব বলে আমি একটু তালি দিলাম, আমার দেখা দেখে আরও বেশ কয়েকজন তালি দিল, এই উঠে আমি হাঁটা দিলাম, হাঁটা দিয়ে বের হলাম। বের হতেই একজন একটা নিউজ আউটলেট, আমি জানি না কে, একটা মাইক নিয়ে বললো, ভাই মুভি নিয়ে দুটো কথা বললো। হ্যাঁ শিওর। সো তখন আমি বুঝি নাই যে আমি আসলে কথা বলার মতো অবস্থায় নাই, আমি বেহেটে বেরোচ্ছি, আম থিঙ্কিং অফ দ্য মুভি, মাইক ধরায় যখন বললো যে মুভিটা দেখলেন কেমন লাগলো, তখন আই গট সো ইমোশনাল, বিকজ আমার মাথায় তখনও লাস্ট সিকোয়েন্সটা ঘুরতেছে, দ্য ব্রুটালিটি অফ দ্য লাস্ট সিকোয়েন্স, অ্যান্ড আই কুডন্ট টক। আমি তখন আই স্টার্টেড ক্রাইং, গলা দিয়ে স্বর বেরোচ্ছে, it was idiotic, it was horrible, it was very embarrassing, বাট আই couldn't control myself. তারপর অনেক সময় লাগছে নিজেকে কন্ট্রোল করতে, তারপরে দু একটা ভালো কথা বলে ওখান থেকে কাট মারছি আর কি। সো আই থট ইটস আমি যেটা চেয়েছিলাম একটা মুভি দেখবো যেটা বেসিক মুভি মেকিং যে স্ট্যান্ডার্ড আছে সেগুলো ফলো করে, সেগুলো আপহোল্ড করে, এটা করেছে। আমি চেয়েছিলাম কিছু ভালো অভিনয় দেখতে, সেটা পেয়েছি। আমি চেয়েছিলাম এটা ইন্টারেস্টিং ন্যারেটিভ থাকবে, নট স্টেট প্রপাগান্ডা, জাস্ট স্টেট প্রপাগান্ডা। আমি একটা ইন্টারেস্টিং ন্যারেটিভ পেয়েছি। আমি চেয়েছিলাম যে শেখ মুজিব দ্য সুপার হিরো মুভি দেখতে চাই না, আমি শেখ মুজিব দ্য হিউম্যান বিং মুভিটা দেখতে চাই। এই মুভিটা আমাকে ওটা দিয়েছে, দ্য হিউম্যান বিংয়ের মুভিটা আমি দেখেছি। আমি চেয়েছিলাম যে উনি একাই সব করেছিলেন, আমি দেখতে চাই না, আমি অন্যদের কন্ট্রিবিউশন দেখতে চাই। এখানে যতটুকু পারছে ওনারা দেখাইছেন অন্যদের কন্ট্রিবিউশন। দিস ইজ বাই দ্য ওয়ে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের স্টোরি না, দিস ইজ নট দ্য শেখ মুজিব কীভাবে 9 মাসে বাংলাদেশ স্বাধীন করলেন। 9 মাস উনি জেলে ছিলেন, পাকিস্তানকে ধরে নিয়ে জেলে নিয়ে গেছে, রাইট, হি ওয়াজ নট ইভেন ইন বাংলাদেশ। এটা হচ্ছে শেখ মুজিবের জীবন, এবং এই জীবনটা যে পুরোপুরি মানে মোটামুটি স্কুল লাইফের শেষ থেকে মারা যাওয়া পর্যন্ত ওনার জীবনটা ছিলই কিন্তু বাংলাদেশের পলিটিক্স বলি, বাংলাদেশের স্বার্থ বলি, বা প্রথমত ইস্ট পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তানের স্বার্থ, এসব নিয়ে উনি আসলে জীবনটা কাটিয়ে দিয়েছেন। সো ওইটা মোটামুটি সুন্দর করে ক্যাপচার করছে। সো মুভিতে যদি আমাকে জিজ্ঞেস করা যে আর কি থাকলে আপনি আরও খুশি হতেন মানে এই প্রেক্ষাপটে, তাহলে আমি বলবো যে আমি তো ওই আত্মজীবনীটা পড়েছি, ওই কমিক বুকটা। সো কমিকে একদম ছোটোবেলায় শেখ মুজিবুর রহমানের ওনার বাবার সাথে একটা ওয়ান্ডারফুল সম্পর্ক ছিল। মানে আমরা এখন মডার্ন প্যারেন্টিং, এখনকার দিনের প্যারেন্টিং, 2023 প্যারেন্টিং হচ্ছে মিডল ক্লাসের অ্যাবাভ, যে আছে না যে বাবারা ছেলে মেয়েদের সাথে অনেক ক্লোজ, অ্যাটলিস্ট আমার বন্ধুদের আমি যে দেখছি, বা আমার কলিগ যারা আছেন, আমি যে সার্কেলে ঘুরি, আমি দেখি যে এখনকার বাবারা ভেরি ডিফারেন্ট ফ্রম আমার বাবা যেরকম ছিলেন, বা আমার ফ্রেন্ডদের বাবারা যেরকম ছিলেন, বা আমার কাজিনদের বাবারা যেরকম ছিলেন। সো আমাদের জেনারেশনের বাবারা না একটু পুরোনো দিনের বাবা, ওনারা একটু ইমোশনালি ডিস্টেন্ট, একটা ডিস্টেন্স থেকে কথা বলে, একটা আছে না যে দে আর নট আওয়ার ফ্রেন্ডস, দে লাভ আস বাট দে আর অফ প্যারেন্টস। কিন্তু এখনকার দিনের বাবারা কিন্তু আছে না, দের ফ্রেন্ডস, অনেক ওয়ার্ম, অনেক অ্যাক্টিভিটিস করে ছেলে মেয়েদের সাথে, এই একটা সুন্দর বন্ড ক্রিয়েট করে ছোটবেলা থেকে। সো ইন্টারেস্টিংলি এই শেখ মুজিবুর রহমানের বাবাও এরকম একটা ক্যারেক্টার ছিলেন। আমার ঠিক মনে নেই, মানে উনি অবভিয়াসলি ডোন্ট কম্পেয়ার হিম টু এখনকার দিনের বাবা। উনার মজাটা ছিল উনি শেখ মুজিবকে অনেক ফ্রিডম দিয়েছেন, এবং উনি অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। এবং আমার একটা চাওয়া ছিল যে আমি খুব চাইছিলাম যে উনার এত ইন্টারেস্টিং একটা বাবা যে এত সাপোর্ট দিছে ছেলেকে, এটা যদি আর একটু সুন্দর করে দেখাতে পারতো, যেটা আই এম শিওর যে সিরিজ হলে দেখাতে পারতো, বা যেহেতু এটা মুভি 3 ঘন্টার ভিতরে আসলে এত কিছু দেখানো সম্ভব না, সো ওটা ওখানে অত দেখাতে পারেন নাই। বাট ইভেন এখানেও যতটুকু দেখাইছে শেখ মুজিবুর রহমানের বাবাকে সাপোর্টিভ রোলি দেখাইছে, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। আপনার এই মুভি যখন দেখবেন দু একটা জায়গায় আছে না যে ওর মা হয়তো ওকে বকতেছে, বা বউ কিছু একটা বলতেছে শেখ মুজিবকে, তোর বাবা ওকে সাপোর্ট দেয়, না না ও এরকমই ওটা করুক। সো যারা ওই আত্মজীবনী পড়বেন ওখানে দেখবেন যে বাবা একদম ছোটোবেলা থেকেই ভয়াবহ সাপোর্ট দিচ্ছে শেখ মুজিবকে, আছে না যে ঠিক আছে তুই পড়াশোনা করবি না, যা পলিটিক্স কর, আমি আছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মানি, মানে এই লেভেলের সাপোর্ট দিচ্ছে আর কি, যেটা এখনকার মানে আছে না যে তখনকার দিনে বাবাদের মধ্যে এটা কল্পনাই করা যায় না। সব মানে আমরা যারা বড় হয়েছে আছে না, প্রচুর প্রেশার, পড়াশোনা করো, এটা করো, সেটা করো, হ্যান করো, ত্যান করো, চাকরি করো, এই সেই। কিন্তু ওই সময় কিন্তু ওর বাবা বলছে হ্যাঁ তুই কর, পয়সা নিয়ে টেনশন করিস না, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। সো আই থট আই ওয়াজ ফ্যান্টাস্টিক যে এত এত উদার মনের একটা বাবা, এত মডার্ন একটা বাবা। সো এই জিনিসটা আমার খুব মজা লাগছে। সো আই ওয়ান্টেড এ বিট অফ দ্যাট, ওইটা একটু বেশি চাইছিলাম। ওটা বাট আমি বুঝছি কেন ওটা দেওয়া যায় নাই, বিকজ নট ইনাফ টাইম ইন এ মুভি, রাইট? সো এইটাই আমার, যদি বলি যে কী হইলে আরও খুশি হইতাম, এটা একটু হইলে আমি আরও খুশি হইতাম। সো মুভিটা ওভারঅল আমি বলবো অ্যাবসলিউটলি
দেখা উচিত। আপনি যদি বাংলাদেশি হন এটা দেখা উচিত। কেন বলছি বাংলাদেশি হন দেখা উচিত, বিকজ এই ছবিটা পুরোপুরি বাংলাদেশের দর্শক চিন্তা করে বানানো হয়েছে। এটা আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্স চিন্তা করে বানানো হয় নাই। সো আমি আমার রিটেন রিভিউতে যখন এই লাইনটা লিখেছি, আমি রিটেন রিভিউতে লিখেছি যে আমি যা যা প্রশংসা করছি এই প্রশংসাগুলো পড়ার সময় মনে রাখবেন এই ছবিটা কিন্তু বাংলাদেশের দর্শকদের জন্য বানানো হয়েছে, এটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য বানানো হয় নাই। তখন আবার একজন কমেন্টে লিখছে যে এটা বলতে আপনি কি মিন করেন, আপনি কি বাংলাদেশি দর্শক না? তো ও ভাবছে অনেক স্মার্ট। ঠিক আছে, আমিও যখন ছোট ছিলাম আই ইউজ টু থিঙ্ক আই এম ভেরি স্মার্ট। পরে এখন বয়স হওয়ার পরে বুঝি নো, আই ওয়াজ এন ইডিয়েট। সো সেও ভাবছে যে খুব একটা স্মার্ট কোয়েশ্চেন করছি। সো আসলে যায় না, আই ডোন্ট ব্লেম দ্যাট গায়। ও আসলে জানে না যে এক একটা মুভির এক একটা, যে কোনো মুভির একটা অডিয়েন্স থাকে, যে কোনো মুভি হ্যাজ এ পার্টিকুলার অডিয়েন্স। সো আমি আসলে মুভি দেখে, মানে আমি তো 47 বছর ধরে মুভি দেখছি, সো মুভি দেখে আমি বলতে পারি যে এটা আসলে কোন অডিয়েন্স মাথায় রেখে মুভিটা বানানো হয়েছে। আর যদি আমি বুঝতে না পারি আমি বলে দিই যে এটা আসলে আমি বুঝতে পারতেছি না এই মুভিটা কার জন্য বানানো হয়েছে। ফর এক্সাম্পল একটু পরে আমি একটু মুভি নিয়ে কথা বলবো যেটা ওটা কার জন্য বানানো হয়েছে আমি জানি না। সো যাই হোক, সো হোয়াট ডু আই মিন বাই সেইং দ্যাট এটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য? তার মানে কি মুভিটা বাজে? অ্যাবসলিউটলি নট। মুভিটা হচ্ছে বাংলাদেশি মানুষ যেই টাইপের ফিল্মকে বলে ভালো ফিল্ম, যেই টাইপের মেকিংকে বলে ভালো মেকিং, ওই টাইপের ফিল্ম, ওই টাইপের মেকিং। আমরা আসলে খুব ভালো, মানে আমি আমি জেনারেলাইজ করছি, আমি স্পেসিফিক্যালি কারো কথা বলছি, আমি জেনারেলাইজ করছি। জেনারেলি আমরা, উই আর নট আ ফিল্ম, ফিল্ম ইজ নট ইন আওয়ার ব্লাড, তাই না? মানে হলিউড বলিউডের মতো ফিল্ম আমাদের ব্লাডে নাই। সো আমরা আসলে ফিল্ম অতটা বুঝি না। আমরা এখনও শাকিব খানের ফিল্ম দেখে আমরা মনে করি দারুণ ফিল্ম হয়েছে। আমার কোনো অসুবিধা নেই কেউ যদি আমাকে বলে যে শাকিব খানের ফিল্ম আমার পছন্দ, যে কোনো কিছু আপনার পছন্দ হতে পারে, কিন্তু আপনি যদি এসে বলেন এটা ভালো হয়েছে, তখন কিন্তু আপনার এটা ব্যাক করতে হবে উইথ লজিক। আমার ভালো লাগছে আর একটা জিনিস ভালো হয়েছে আর টু ডিফারেন্ট থিংস, বুঝেন? কিন্তু অনেক ছবি আছে যেগুলো আমি দেখে বলি যে মুভিটা অত ভালো না, কিন্তু আমার খুব ভালো লাগছে। ফর এক্সাম্পল অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা নামে একটা বি মুভি বের হয়েছিল অনেক আগে, মুভিটা অত ভালো না, কিন্তু আমার খুব ভালো লাগছে। বাট যারা শাকিব খানের মুভি দেখেন ওনারা বলেন যে শাকিব খানের মুভি খুব ভালো হয়েছে। সো ওনারা মনে করেন ওটাই ভালো হয়েছে। সো ওই জন্যই বলতেছি বাংলাদেশের মানুষ আসলে কি কোনটাকে ভালো অ্যাক্টিং মনে করে ওটা আমি বুঝি, কোনটাকে ভালো ফিল্ম মনে করে ওটা আমি বুঝি। সো বাংলাদেশের দর্শকদের জন্য বানানো হয়েছে। অ্যাগেন আমি বারবার বলছি হোয়াট ডু আই মিন বাই দ্যাট, হোয়াট আই মিন ইজ এখানে কোনো এজি কিছু নাই মেকিংয়ের মধ্যে, দের ইজ নাথিং এজি। শেখ মুজিবের মুভি আমার মাথায় কিছু কিছু জিনিস আছে, আমি ওগুলো দিতাম জিনিসটাকে আরেকটু ইন্টেন্স করার জন্য, আরেকটু ড্রামাটিক করার জন্য আমি অনেক কিছু করতাম। ফর এক্সাম্পল আমি শুরু করতাম না উইথ শেখ মুজিবের প্রত্যাবর্তন বাংলাদেশে। আই উড নট হ্যাভ স্টার্টেড উইথ দ্যাট। আই উড স্টার্টেড উইথ উনি যাচ্ছেন 7ই মার্চের ভাষণ দিতে, উনি যাচ্ছেন গাড়ি করে, এই গাড়ি করে যেতে যেতে হিজ থিঙ্কিং, ওই থিঙ্কিং থেকে আমার মুভিটা শুরু হবে। ওনার জীবনটা আছে না, হিজ লাইফ ইজ ফ্ল্যাশিং ইন ফ্রন্ট অফ হিজ আইজ। বিকজ ওনার লাইফের বিগেস্ট মোমেন্ট ছিল কিন্তু 7ই মার্চের ভাষণ, মানে বিগেস্ট পাবলিক মোমেন্ট, যেদিন উনি ঘোষণা দিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা রেডি হও। সো ওইটা ছিল ওনার লাইফের বিগেস্ট মোমেন্ট। সো আই থট দ্যাট শুড বি দ্য বুক এন্ড, যে ওটা দিয়েই শুরু হবে এবং ফিল্মটা শেষ হবে উনি জাস্ট স্টেজে গিয়ে দাঁড়ালেন, আই সি এ সি অফ বাঙালি। উই ডোন্ট এন্ড উইথ উনার লাস্ট ডে, আই ওয়ান্টেড টু মেক ইট বি সিনেম্যাটিক অ্যান্ড পজিটিভ। সো এনিওয়ে, দ্য হোল পয়েন্ট ইজ আমার মাথায় আরও এজি জিনিসপত্র ছিল ভার্সাস এটা হচ্ছে খুবই নর্মাল একটা সুন্দর সেফ একটা স্টোরি টেলিং, well made, well put together, but খুব সেফ স্টোরি টেলিং। সো নাথিং এজি, নাথিং, কি বলবো, মানে ফিল্ম সিনেম্যাটিক্যালি ইন্টারেস্টিং তেমন কিছু এখানে করার চেষ্টাও করেন আর কি। এরপর যদি টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, যেমন মিউজিক, আমি আজকে ডেলি স্টারে দেখলাম যে এটা যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন ওনার একটা সাক্ষাৎকার বের হয়েছে, উনি বলছেন যে আমি ছবিটা 50 বার দেখছি। হ্যাঁ, ইফ ইউর আ মিউজিক ডিরেক্টর, তোমার ছবিটা 50 বার দেখতেই হবে। মানে এটা আসলে কোনো, আমি জানি না উনি কেন, আমি আসলে ফুল নিউজটা পড়ি নাই, আমি জাস্ট ডেলি স্টার কেন ওনাকে ফিচার করছে জন্য আমি একটু ইরিটেটেড হয়ে গেছি। ওয়াই? বিকজ দ্য মিউজিক ইজ ভেরি অ্যাভারেজ, কিন্তু বাংলাদেশের দর্শক ভালো লাগবে। বাংলাদেশের দর্শক কেউ কমপ্লেন করবে না যে মিউজিকের জন্য মিউজিকটা খারাপ হয়েছে বা মিউজিকের জন্য আমি মুভিতে ঢুকতে পারি না, এটা কারো কাছ থেকে শুনবে না। যদি এটা কেউ বলে ওটা চাপা মারতেছে, এত মিউজিক কেউ বুঝে না। সো মিউজিকটা খুবই ফার্স্ট থট, মানে আসলে আমাকে যদি কেউ এসে বলে ভাই একটা হেভি মেটাল গান বানায় দেন, আমি আসলে গিটার ধরেই যে গানটা বানাই দিয়ে দিব ওটাকে বলে ফার্স্ট থট, যে প্রথমে যেটা মাথায় আসছে ওটা আমি বানাই দিছি। সো মিউজিকটা আমার কাছে মনে হচ্ছে মিউজিক ডিরেক্টর মোটামুটি, ও আচ্ছা কলকাতায় এই টাইপের ফিল্ম, এই টাইপের ড্রামা, বিগ মিউজিক হলে এরকম বিগ মিউজিক, ইমোশনাল মিউজিক হলে এরকম মিউজিক, মানে অলরেডি এসব তো মাথায় থাকে, ওদের ব্যাংকের মধ্যে থাকে, আমরা সবাই জানি, মানে মিউজিশিয়ানরা জানে আচ্ছা ইমোশনাল মিউজিক তাহলে এরকম হবে, আচ্ছা দুঃখের মিউজিক এরকম হবে। সেগুলো ফার্স্ট থট অলরেডি মাথায় থাকে। সো ভালো মিউজিশিয়ান আমি তাকেই বলি, বা ভালো মিউজিক সেটাকেই বলি যেটা সেকেন্ড থট, থার্ড থট, ফোর্থ থটে
যে ও আচ্ছা এরকম মিউজিক তো আমি চিন্তা করি নাই, ও আচ্ছা এই মিউজিকটা অনেক ফ্রেশ লাগতেছে এখানে, রাইট? সো আই থট হি হ্যাড দ্য ইজিয়েস্ট জব of everyone. মানে the director, the actors had the toughest job, the writers had the toughest job. As because the directors, the writers, they had to deal with the committees, especially the director. সবাই এসে নোট দিচ্ছে, স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্টে চেঞ্জ করেন, হ্যান করেন ত্যান করেন, ভাই এটা না, এটা ভালো, এটা খারাপ। মিউজিক ডিরেক্টর অনলি হ্যাজ টু ডিল উইথ দ্য ডিরেক্টর, ওরা কারোর সাথে ডিল করতে হবে না। তারপরেও সে খুবই অ্যাভারেজ একটা কাজ করছে এবং তার জন্য হি ওয়াজ ফিচার্ড ইন ডেইলি স্টার। সো এটা দেখে আমার একটু ইরিটেটেড লাগছে, উইচ ইজ ওয়াই আমি আবার পাল্টা ডেইলি স্টার নিউজটা নিয়ে আমার প্রোফাইলে পোস্ট দিছি যে ডিয়ার জার্নালিস্ট, আপনারা প্লিজ এই রাইটার্স বা প্রোডাকশনে যারা ইনভলভ ছিল, যারা অনেক খাটছে, ওদেরকে নিয়ে ফিচার করেন, এই মিউজিক ডিরেক্টর নিয়ে ফিচার করেন না, বিকজ সে খাটে নাই, সে মোটামুটি ফার্স্ট থট দিয়ে দিয়ে দিছে আর কি। সো এনিওয়ে, সো যেটা বললাম যে এই মিউজিকটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিউজিক না, ভেরি বাংলাদেশি স্ট্যান্ডার্ড, কলকাতা স্ট্যান্ডার্ড, অ্যাট ম্যাক্স বলিউড স্ট্যান্ডার্ড মিউজিক হয়েছে, এর বেশি কিছু হয় নাই। তারপরে আরেকটা জিনিস আমার কাছে একটু ইরিটেটিং না, ডিড মেক সেন্স টু মি, মুভিটা প্রথম থেকে তিশার ভয়েসে ন্যারেট করা হয়। তিশা এখানে বঙ্গবন্ধু স্ত্রী চরিত্রে প্লে করছেন, কিন্তু রেনু ক্যারেক্টার প্লে করছেন। সো যেই ক্যারেক্টার আমি জানি লাস্টে মারা যাবে, মানে ফিল্ম শেষ হবে উনি মারা গেছেন, উনার চরিত্র কেন ফিল্মটা ন্যারেট করতেছে, এটা ডিড মেক সেন্স টু মি, আই ডিড আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা নিয়ে কি ওনাদের মধ্যে কারো কোনো কথা হয় নাই আমি জানি না। এই যে ন্যারেশনটা ছিল, ন্যারেশনটা আসলে উইক টুল, এটা হচ্ছে মানে এটা একটা ক্রাচ হিসাবে ইউজ করছে ফিল্মমেকার। আচ্ছা আমি গল্পটা একটা জায়গায় থেকে একটা জাম্প করতেছে, আমার ন্যারেশন থাকলে মানুষের বুঝতে সুবিধা হবে, সো দে ইউজ ন্যারেশন অ্যাজ এ টুল। সো এগেন, বিদেশি ছবি হলে ন্যারেশনটা প্রবলি থাকতো না, আমি কোনো বায়োপিক দেখছি কিনা আমার মনে নাই যেটা ন্যারেশন আছে, আর ন্যারেশন থাকলেও ওটাকে যে ক্রিয়েটিভ টুল ইউজ করা হয়, মানে ক্রিয়েটিভলি ইউজ করা হয়, নট জাস্ট গল্পটাকে বাঁধার জন্য বা মানুষকে বোঝানোর জন্য, ওটার পারপাস থাকে। এখানে এটা এই ন্যারেশনের পারপাস একটাই ছিল যে অডিয়েন্স যেন কনফিউজ না হয় যে আসলে গল্পটা এখানে ছিল, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে কেমনে গেল, পয়েন্ট সিতে কেমনে যাবে, ডিতে কেমনে গেল, এটা বুঝায় দেওয়ার জন্য একটা ন্যারেশন ছিল, উইচ ইজ ফাইন। আমি বললাম এটা বাংলাদেশের জন্য বানানো হয়েছে, বাট ওয়াই তিশার ভয়েস? তিশা ইজ এ ক্যারেক্টার ইন দিস মুভি, এবং সে বলে যে আমাকে নিয়ে যাওয়া হয় ছোটবেলায় শেখ মুজিবের বাসায়, এরকম মানে ফার্স্ট পার্সনই ন্যারেট করছে, বাট শি ডাইজ এট দি এন্ড। সো আই ডোন্ট নো ওয়াই দিস ডিসিশন ওয়াজ টেকেন যে ওর ভয়েস এটা ন্যারেট হবে, ডাজন্ট মেক সেন্স টু মি। আরেকটা কারণে আমি বলবো যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, আরিফিন শুভ ফাটায় ফেলছে, অনেক কষ্ট করছে, কিন্তু এখানে আই ফিল ডিরেক্টর মিস্টার ট্রিক অর হি ডিডন্ট গিভ আ শিট, আই ডোন্ট নো। সেটা হচ্ছে যে আসলে বঙ্গবন্ধু যৌবনকালে কীরকম ছিলেন বা বঙ্গবন্ধু সবসময় কীভাবে কথা বলতেন, এই জিনিসটা তো আমরা জানি না, আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা জানি না, রাইট? কেউই জানে, ডিরেক্টরও জানে না, নোবডি নোজ। সো আমি যখন একজনের কাস্ট করব, যাকে আমি বলবো যে তোমার বঙ্গবন্ধু হিসেবে অভিনয় করতে হবে, তার সে অনেক বঙ্গবন্ধু ফুটেজ দেখবে, 7ই মার্চের ভাষণ মুখস্থ করবে ইত্যাদি, অনেক কিছু থেকে সে নিজের মাথায় একটা বঙ্গবন্ধু টাইপের একটা ক্যারেক্টার বানাবে, তারপরে সে নিজে আস্তে আস্তে ওই ক্যারেক্টার গ্রো ইন করবে, রাইট? সে ওটা হয়ে যাবে, রূপান্তর করবে নিজেকে অ্যাজ বঙ্গবন্ধু। সো আমার যেটা প্রবলেম লাগছে যে শুভ আস্তে আস্তে ঠিকই বঙ্গবন্ধু হয়ে যায়, আমার চোখের সামনে হয়ে যায়, এটা খুব ভালো লাগছে। আমি আমার রিটার্ন রিভিউতে লিখছি যে শুভ খুব ম্যাজিক্যালি, প্রথম ছোটবেলায় শুভকে আমার শুভ লাগছে, মানে বঙ্গবন্ধুকে আমার শুভ মনে হচ্ছে, একটা পর্যায়ে এসে দেখি যে আমাকে আর শুভ মনে হচ্ছে না, বঙ্গবন্ধু মনে হচ্ছে। সো হি ডিড এ গুড জব। বাট যদি বিদেশি ফিল্ম হইতো, দেন ডিরেক্টরকে একটা কথা বলতো যে শুভ, আই ডোন্ট নো হাউ বঙ্গবন্ধু সাউন্ডেড ওয়েন হি ওয়াজ নর্মালি টকিং টু পিপল, বাট লেট ইট নট বি লাইক শুভ টকিং টু পিপল। আমি বুঝতে পারতেছি মানে শুভ যেভাবে নর্মালি একটা টোনে কথা বলে, আমাদের সবারই কিন্তু একটা পার্সোনাল মানে ক্যারেক্টারিস্টিক টোন আছে, যে আমাদের বন্ধু আমাদের আপনজন জানে যে এই টোনটা আছে না, যখন আমাকে কেউ কপি করবে আমার টোনেই কিন্তু কপি করবে, রাইট? সো শুভকে আসলে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল যে তুমি যখন নর্মালি কথা বলছো বা যেভাবে কথা বলছো, ইট শুড নট হ্যাভ দ্য শুভ টোন, তোমার নতুন একটা টোন বানাতে হবে। সো ওই জায়গায় আই ফেল্ট শুভ অনেক জায়গায় শুভর মতোই কথা বলছে, যেহেতু আমি শুভর বেশ কিছু কাজ দেখেছি। সো অনেক জায়গায় সে ও যে টোনে কথা বলে ওই টোনে কথা বলছে, উইচ আই থট ওয়াজ এ মিসড অপরচুনিটি। এবং ট্রাস্ট মি, এটা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ হতো, তখন ডিরেক্টর এই ইনস্ট্রাকশনটা দিত যে শুভ, তুমি তোমার মতো কথা বললে হবে না, কারণ তোমাকে সবাই চিনে। সো তোমাকে যারা চিনে ওদের ফিল করতে হবে যেটা শুভ না। সো এখানে প্রবলেম হচ্ছে শ্যাম বেনেগল 100% শুভর কোনো কাজ দেখে নাই, রাইট? সো হি ডাজন্ট নো কোনটা শুভ কোনটা শুভ না। সো সামবডি শুড হ্যাভ টোল্ড হিম, বিদেশ হলে আরও বেটার ডিরেক্টর হলে হি উড হ্যাভ ওয়াচ শুভর অন্য কাজ, অ্যান্ড উড হ্যাভ টোল্ড শুভ যে শুভ তুমি এই কথাটা এভাবে বলতেছো, এভাবে কথা বললে এটা শুভ হয়ে যাচ্ছে। এটা আমরা সবাই জানি
আমরা সবাই জানি না, আমরা কেউই জানি না বঙ্গবন্ধুর কথাটা কীভাবে বলতেন, বাট তোমার এমনভাবে বলতে হবে যেটা শুভ মনে না হয়। সো এই ক্রুশাল ছোট একটা জিনিস অথবা বড় একটা জিনিস আপনি যেভাবে দেখতে চান ওয়াজ মিসিং ইন দিস ফিল্ম, উইচ ইজ আমি বলছি যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফিল্ম হয়নি। সো আমি যদি লোকাল স্ট্যান্ডার্ডে, বাংলাদেশি স্ট্যান্ডার্ডে অথবা কলকাতা স্ট্যান্ডার্ডে ফিল্মটা গ্রেড করি, আমি বলবো শুভর পারফরমেন্স ইজ 85-90 আউট অফ 100 অথবা 8.5-9 আউট অফ 10 আমি দিব ওকে। বাট আমি যদি ইন্টারন্যাশনাল লেভেলে ধরি তাহলে আল গিভ হিম 6 আউট অফ 10, উইচ ইজ নট ব্যাড। 6 আউট ইজ নট ব্যাড, মানে এটা ফেল না, কিন্তু এটা পাস। কিন্তু যেটা বললাম যে এই ছোটোখাটো জিনিসগুলো দে আর ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা মুভির কথা বলি, সেটা হচ্ছে ব্যাটম্যান ভি সুপারম্যান। ব্যাটম্যান ভি সুপারম্যান আমরা প্রথম বেন অ্যাফ্লেকের ব্রুস ওয়েনটা দেখি, রাইট? বেন অ্যাফ্লেকের ব্রুস ওয়েন, উইচ ইজ মাই ফেভারিট ব্রুস ওয়েন। What amazed me was that Ben Affleck and Zack Snyder created a completely different character from Ben Affleck. আপনি বেন অ্যাফ্লেকের অন্যান্য ছবি দেখেন, অন্যান্য যে কোনো ছবি দেখেন যেখানে সে নর্মাল অ্যাক্টিং করছে বা যাই করছে নাই করছে, এবং আপনি বিভিএস দেখেন, his portrayal of Bruce Wayne, চুল টুল সাদা করে, buffed up, the way he talks, the way he looks is not how normally Ben Affleck talks or looks. সে নিজেকে পুরাপুরি চেঞ্জ করছে, নতুন ভয়েস মডুলেশন আনছে, লুক চেঞ্জ করছে, চাহনি চেঞ্জ করছে, পশ্চার চেঞ্জ করছে টু বিকাম ব্রুস ওয়েন, যে হচ্ছে ব্যাটম্যানের অল্টার ইগো। সো এই কমপ্লিট ট্রান্সফরমেশনটা দরকার ছিল। যে আচ্ছা, আমরা কেউ জানি না যে ব্রুস ওয়েন একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার, ও কীভাবে কথা বলবে আমরা জানি না। সো বেন অ্যাফ্লেক কী করছে, যে হি ক্রিয়েটেড সামথিং দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম এভরিথিং বেন অ্যাফ্লেক। এভরিথিং ততদিন পর্যন্ত বেন অ্যাফ্লেক যতগুলো রোল প্লে করছে, যেভাবে কথা বলছে, ওটা থেকে সে স্লাইটলি ডিফারেন্ট, 20% ডিফারেন্ট একটা 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 জিনিস বানাইছে আর কি। সো এই জিনিসগুলো হলে জিনিসটা আন্তর্জাতিক লেভেলে হইতো। সো এইগুলো আমার কাছে মনে হচ্ছে মিস হয়েছে, বাট মিস হয় নাই। আই থিঙ্ক যেটা আমি বারবার বলছি, এটা আসলে বানানো হয়েছে ফর বাংলাদেশ, ফর বাংলাদেশি অডিয়েন্সেস, অথবা ফর কলকাতা, মানে বাংলাদেশ কলকাতা এই বেল্টের মানুষের জন্য, অথবা ইভেন বম্বে টম্বে, ওটা ইংলিশ সাবটাইটেল দিয়ে ওদের জন্য ঠিক আছে, বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের জন্য এটা ঠিক আছে। বাট ফরেন অডিয়েন্স বা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য এটা আসলে ইটস নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, এই ছোটো ছোটো কিছু কয়েকটা জিনিসের জন্য আর কি। বাট এইসব বললাম যে আমাকে যারা ক্রিটিসাইজ করেছেন ছবি নিয়ে খারাপ কিছু বললেন না, হ্যান না ত্যান না, এই সেই, তো এটাই বললাম যে আই ফেল্ট এই তিশার এই ন্যারেশনটা ডিড মেক সেন্স টু মি, যে একটা ক্যারেক্টার যে মারা যাবে, ওয়াই শি ন্যারেটিং দিস মুভি, ন্যারেশনটা শুড বি সামবডি হু ওয়াজ অ্যালাইভ আফটার দ্য ডেথ অফ শেখ মুজিব, রাইট? সো আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই অ্যাবসলিউটলি হেটেড দ্য ফ্যাক্ট দ্যাট এত ইম্পর্টেন্ট একটা ছবির মিউজিকটা হয়েছে খুব নর্মাল অ্যাভারেজ টিপিক্যাল এই টাইপের মুভিতে একজন কলকাতার মিউজিক ডিরেক্টর অথবা ইভেন বম্বে মিউজিক ডিরেক্টর যে মিউজিকটা দিবে ওইটাই দিছে, মানে দেয়ার ওয়াজ নো থট ইনভলভড। সো এটা আমার একদম ভালো লাগে নেই। আমার কাছে মনে হয়েছে যে আরফিন শুভ যে পারফরমেন্সটা দিয়েছেন এটা অ্যাবসলিউটলি ভালো, খুবই ভালো। আই থিঙ্ক ইটস এ ক্যারিয়ার ডিফাইনিং পারফরমেন্স, বাট সামওয়ান শুড হ্যাভ নোটিস যে হি স্টিল কিছু কিছু জায়গায় হি স্টিল টকিং লাইক আরফিন শুভ। হি শুড হ্যাভ টক লাইক হি ইজ নট আরফিন শুভ। আমি জানি না আমি বুঝাতে পারছি নাকি, আই হোপ আমি বুঝাতে পারছি। এনিওয়ে, দিস ইজ হোয়াট আই ফেল্ট, দিস ইজ হোয়াট আই থট অফ মুজিব। আমি খুবই হ্যাপি এই ছবিটা নিয়ে। আই থিঙ্ক বাংলাদেশের জন্য ইটস এ ফ্যান্টাস্টিক ফার্স্ট স্টেপ। আই এম শিওর ইন দ্য ফিউচার আরও 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 মুভি হবে, ডাজন্ট ম্যাটার কোন গভর্নমেন্ট বাংলাদেশ থাকে, ইজ এ গ্রেট লিডার, পলিটিক্স সোসাইটি ইজ এ গ্রেট লিডার। এবং আমি অনেক কিছু রিথিং করছি অ্যাবাউট বাংলাদেশের লিবারেশন, ফর্মেশন অফ ইস্ট পাকিস্তান ইত্যাদি, এবং অনেক কিছুই অন্যভাবে দেখছি এখন। সো ফরগেট অ্যাবাউট পলিটিক্স, ফরগেট এভরিথিং, দিস ম্যান ওয়াজ এ গ্রেট লিডার। এই মানুষটা ছাড়া আসলে বাংলাদেশ হতো না। সো হোয়াট এভার হ্যাপেন্ড আফটার 71, দ্যাটস অ্যানাদার ইস্যু, বাট টিল 71 দিস ম্যান ওয়াজ অ্যাবসলিউটলি আনকোয়েশ্চনেবলি গ্রেট লিডার, এবং ওনার জন্যই দেশটা স্বাধীন হয়েছে, অ্যাবসলিউটলি 100%। এটা যে ডিনাই করবে সেটা স্টুপিড, এছাড়া কিছু আমার বলার নাই। সো আমি জানি না আপনারা কারা মুজিব দেখেছেন। আমি যেটা জানি যে বাংলাদেশের মানুষ আসলে মুভি না দেখে অনেক কমেন্ট করে, খুব হাস্যকর। আমি যখন MR9 রিভিউ দিলাম তখন আমাকে বলা হলো যে আমি একটা কথা বলছিলাম যে মানে বাংলাদেশের ফার্স্ট হিরো, ফিকটিশিয়াস হিরো, তাকে নিয়ে একটা মুভি কেন ইংরেজিতে, এটা নিয়ে আমার সাথে কি হাসাহাসি, তুই কি ইংলিশ বুঝোস না, তুই ছাগল, এই সেই হ্যান ত্যান, ইংরেজির ছবি কেন খারাপ লাগে। সো ক্লিয়ারলি ওরা কেউ মুভিটা দেখে নাই। ওই হলে বসে যখন আমি একটা বাজে মুভি দেখছি, আমি আবার এটাও বলছিলাম যে মুভিটা যদি ভালো হতো তাহলে হয়তো মাসুদ রানা কেন সারাক্ষণ ইংরেজিতে কথা বলছে আমার তো খারাপ লাগতো না, বাট মুভিটা ওয়াজ রিয়েলি ব্যাড। সো রিয়েলি ব্যাড ফিল্ম, আবার ইংরেজি ভাষায় হচ্ছে, বাংলাদেশের ফার্স্ট হিরো,
সো আমি যখন বুঝলাম যে মাসুদ রানা যখন আমি রিভিউ দিলাম, প্রচুর লোক আসলে মুভিটা না দেখেই এটা আমার রিভিউ ক্রিটিসিজম মুভি না দেখে, এবং এই মুজিব নিয়েও আমি এখন রিটার্ন রিভিউ দিয়েছি, মার্শাল্লাহ ইজ ডুইং রিয়েলি ওয়েল। সো আমার ভালো হয়েছে, মানুষ তো বুঝতেছে না যে ওরা এসে যত আমাকে নিয়ে হাসাহাসি করবে তত আমার রিচ বাড়তেছে, বাট এখানে একই কথা, অনেক এই উই আমাকে আমি কত টাকা আমি পেইড রিভিউ হ্যান ত্যান। সো আমার মনে আছে ব্যাক ইন দ্য ডে আমি যখন আলিফ আমি ফারুক যখন প্রথম গিক মিট শুরু করি তখন আমি খুব ভাবতাম যে ইস, আমি এসব যাদের ইউটিউবে ফলো করি আমেরিকায়, ওরা যখনই স্টার ওয়ার্স বা মার্ভেল বা ডিসি নিয়ে উল্টাপাল্টা কথা বলে, বা উল্টাপাল্টা ঠিক না, মানে একটু আনপপুলার ওপিনিয়ন দেয়, তখন ওদেরকে সবাই বলে ও তুমি তো অমুক থেকে টাকা খাইছো, তমুক থেকে টাকা খাইছো। আমি তখন ভাবতাম ইস, আমাদেরকে তো এটা কেউ বলে না, উই নট বিগ এনাফ। নাও উই আর, ফাইনালি উই আর বিগ এনাফ যে আমি একটা রিটার্ন রিভিউ দিই, এবং সেই রিটার্ন রিভিউতে আপনি মানে কত লোক এসে যে লিখছে এটা পেড রিভিউ, সরকারি তেল খাচ্ছি, আমাকে টাকা দেওয়া হয়েছে, আমিও লিখতেছি হ্যাঁ ভাই টাকা দিয়ে তো কানাডায় দুটো বাসা কিনে ফেলছি। আমার এসব মজাই লাগে পড়তে আর কি। বাট ওইটাই মানে এত এত লোক রেসপন্ড করছে, আই নো মোস্ট অফ দেম হ্যাভ নট সিন দ্য মুভি অ্যান্ড দে ক্রিটিকিং দ্য রিভিউ উইদাউট ওয়াচিং দ্য ফিল্ম। ইটস হিলারিয়াস। যাই হোক, এটা বাংলাদেশের প্রবলেম না, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, এটা আমেরিকা তো একই জিনিস হয়। সো আমি ফাইনালি আমি খুশি যে আমি আমার যে হিরো ইউটিউবার্স ওদের মতো একটা লেভেল আমি পৌঁছতে পেরেছি। ক্রিস হেমসওয়ার্থ আমাদেরকে লাইক দিয়েছে, আমাকেও লোকজন পেইড রিভিউর বলছে, আমার শুনতেই ভালো লাগছে যে আচ্ছা না, ইফ দে ডোন্ট ক্রিটিসাইজ ইউ ইউর নট ডুইং ইট রাইট, সো উই আর ডুইং ইট রাইট। এনিওয়ে দ্যাটস ইনাফ অফ মুজিব। আপনারা দেখেছেন নাকি, দেখলে আমাকে জানেন, কেমন লাগলে বললেন। লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, সেটা হচ্ছে পুনর্মিলনে। পুনর্মিলনে ইজ সামথিং আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু, বিকজ এখানে সিয়াম আছে। আমি হচ্ছে আনঅ্যাপোলজেটিক সিয়াম ফ্যান। আমি ওর ফ্যান হয়েছি, রায়হান রাফি সিয়াম এদের ফ্যান হয়েছে আমি পরাণ দেখে, পরাণ টু না, হোয়াট ইজ দ্যাট নেম, পোরামন পোরামন টু দেখে আমি রায়হান রাফি, সিয়াম এবং ওখানে যে অভিনেত্রী ছিলেন পূজাচেরি, এদের তিনজনের আমি ফ্যান হয়ে গেছি। আই থিঙ্ক সিয়াম ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর অ্যান্ড হিজ গট দ্য স্টার কোয়ালিটি। স্ক্রিন দেখতেই ভালো লাগে, মনে হয় যে স্ক্রিনের দিকে তাকায় থাকি। ইটস গট রিয়েল প্রেজেন্স, সো আই এম রিয়েলি ফন্ড অফ হিম, অনেক জোশ একটা অভিনেতা। সো আমি পুনর্মিলনে আমার দেখার অনেকদিন ধরেই প্ল্যান ছিল, ফাইনালি দেখে ফেললাম। সো মুজিব নিয়ে অনেক খচখচ করছে, এটা নিয়ে বেশি কথা বলবো না, বাট একটু আগে যে বললাম যে কি যাই বলছিলাম ভুলে গেছি, কানেকশন কি মেক করছিলাম আই রিমেম্বার। বাট পুনর্মিলনে আসলে ভালো হয় নাই, এটা ভালো হওয়ার অনেক স্কোপ ছিল, বিকজ দ্য ডিরেক্টর মিজানুর রহমান আরিয়ান, উনি একটা ফ্যান্টাস্টিক আইডিয়া পাইছে। আইডিয়াটা হচ্ছে যে এই ছবিতে যাদেরকে দেখছেন এরা সবাই বেসিক্যালি কাজিনস, ভাই বোন, চাস্তো ভাই বোন ইত্যাদি। তো ওদের মধ্যে সিয়াম হচ্ছে একটা ক্যারেক্টার যার নাম অন্তু, সে হচ্ছে ওদের গ্রামের বাড়িতে থাকা যে দাদি তার বিশাল ফ্যান। সো দাদির অনেক বয়স হয়েছে, দুদিন পর পর শরীর খারাপ হয়, এবং যেটা হয় যে সবাই বড় হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, ঢাকা টাকা অন্যান্য অনেকে দেশে বাড়ি চলে গেছে। সো অন্তু চায় যে এই দাদির এই বুড়া বয়সে যেন ফ্যামিলি ঘন ঘন ওনাকে ভিজিট করে, ওনাকে ঘিরে থাকে, যাতে ওনার মনটা ভালো থাকে। সো এই এই হচ্ছে বেসিক প্যাকেজিং অফ দ্য ফিল্ম। সো এখানে একটা কাজিন বিদেশ থেকে আসে, তার বিয়ে হবে, এই বিয়ের জন্য সবাই একত্রিত হয়, ধুমধাম বিয়ে হয় ইত্যাদি। বিয়ে হওয়ার পরে যে কাজিন বিদেশ থেকে আসে তার বিয়ে হয়েছে, সে বিয়ে করার পরে সে বিদেশ চলে গেছে, তার বউ কয়েকদিন পরে যাবে। তারপরে কি হয়, সিয়ামের সাথে ওই বউটার প্রেম হয়ে যায়, ভাবির সাথে ভাইয়ের প্রেম হয়ে যায়। প্রেম হয়ে যাওয়ার পরে যেটা হয় যে ওই মেয়েটা বিদেশ যায়, বিদেশ গিয়ে প্রেম হতে থাকে। তারপর সে মেয়েটা যেটা টু টাইম ঠিক করে না, সো ওই হাজব্যান্ডকে বলে যে আমাদের আর হবে না, উনি টু ডিভোর্স, তারপর ডিভোর্স দিয়ে ঢাকায় আসে, এবং সে কুইকলি সিয়ামকে বিয়ে করে ফেলে। তারপরে যেটা হয় যে ফ্যামিলির সবাই থেকে ওরা একটু দূরে চলে যায় ইত্যাদি। এই হচ্ছে বেসিক কাহিনী। সো এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা কাহিনী, আমার নিজের এক্সটেন্ডেড ফ্যামিলিতে এরকম একটা জিনিস হয়েছে, ওটা এখনও সলভ হয় নাই। ওই যে ভাই যেই ভাবিরে বিয়ে করছিল ওরা মোটামুটি ত্যায্য, ফ্যামিলি থেকে ত্যায্য হয়েছে, অ্যান্ড আই হ্যাভেন সিন দেম ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। সো এগুলো খুব সিরিয়াসলি নেয় না মানুষ, তাই না? সো এই যে একটা ভাই এবং ভাবির সাথে প্রেম হয়ে একটা বিয়ে ছুটে গেল আর একটা বিয়ে হইলো, এটা কিন্তু ফ্যান্টাস্টিক আইডিয়া ফর এ ড্রামা। বিকজ ফার্স্ট অফ অল, এই যে মেয়েটা বিয়ে করে ফেলছে, তার হাজব্যান্ড এখানে নাই, কিন্তু হাজব্যান্ডের চাচাতো ভাই আছে, তার সাথে তো আস্তে আস্তে করে প্রেমটা হচ্ছে, এটা খুব সুন্দর করে দেখানো যেত। তারপরে প্রেমটা হলো, তারপরে ওর হাজব্যান্ডের সাথে একটা আছে না, বিদেশ গেছে হাজব্যান্ডের কাছে, কিন্তু ওর হাজব্যান্ডের ভালো লাগছে না, এই না সেটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এটা সুন্দর করে দেখানো যেত। তারপরে ফাইনালি যখন ওকে ছেড়ে দিয়ে একে বিয়ে করলো, তারপরে হাউ দ্য ফ্যামিলি ডিলস উইথ ইট, এবং এই ছবিটা একটা লাস্টে পজিটিভ এন্ডিংয়ের দিকে যায়। সো এই পজিটিভ এন্ডিং দিয়ে কীভাবে আস্তে আস্তে যাচ্ছে, এখানে কিন্তু প্রচণ্ড ড্রামা করার মাল মশলা আছে। কিন্তু আনফর্চুনেটলি
আরিয়ান যেটা করছেন যে উনি আসলে ড্রামাগুলো বাদ দিয়ে দিচ্ছেন, এই প্রচণ্ড ড্রামাটিক স্টোরি থেকে ড্রামা বাদ দিয়ে দিচ্ছেন। হি ফোকাসড অন ভেরি সারফেস লেভেল। আমি যেভাবে আপনাদের গল্পটা বললাম যে বিদেশ থেকে একটা কাজিন আসছে, তাকে নিয়ে দাদি বাড়িতে অনেক ফুর্তি, তার বিয়ে হয়েছে, বিয়ের পরে সে বিদেশ চলে যায়, তখন বউটাকে রেখে যায়, বউটা কয়েকদিন পরে তার কাছে যাবে, তখন তার মধ্যে অন্তুর সাথে এই বউয়ের প্রেম হয়ে যায়, মানে চাস্তো ভাইয়ের প্রেম হয়ে যায়, তখন মানে ফুল ব্লোন প্রেম না, হালকা হালকা প্রেম, সারফেস লেভেল প্রেম হয়। এই সারফেস লেভেল প্রেম নিয়ে এই মেয়েটা বিদেশ চলে যায়, ওখানে সারফেস লেভেল কিছু ফোনে কনভারসেশন হয়, তারপর সারফেস লেভেল একটা ঝগড়া হয় হাজব্যান্ডের সাথে, ঝগড়াও ঠিক না, বলে যে আমি তোমার সাথে থাকবো না, তারপরে সে দেশে চলে আসে, তারপরে ঠাস করে দেখি যে অন্তু আর ওই মানে অন্তু হচ্ছে মেন সিয়ামের ক্যারেক্টার, ও আর ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, মানে খুবই ঠাস 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 করে জিনিসটা হয়ে যায়, সব ড্রামার উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে কাহিনীটা চলে। রেজাল্টটা হচ্ছে খুবই এমটি একটা র্যাপার, একটা চকলেটের র্যাপার, র্যাপার খুলে দেখবেন ভিতরে কিছু নাই। সো এটা খুবই আনফর্চুনেট। মিজানুর রহমান আরিয়ান আমার মনে আছে নেটওয়ার্কের বাড়িটা দেখে আমার খুব ভালো লাগছিল। তারপরে রিসেন্টলি একটা করলেন 19-20, 19-20টা আমার খারাপ লাগে নাই, মানে ওয়াজন্ট ব্যাড। আর বিন্দুকে দেখে ভালো লাগছিল। বাট পুনর্মিলন এটা আই থিঙ্ক মানে মানে ওনার গ্রাফটা এরকম ছিল, মানে কি বলে এটাকে যে এই হাত দিয়ে দেখাই, গ্রাফটা এইভাবে ছিল, এখন পুরো ক্র্যাশ করছে আর কি। ইটস এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। আমি কাউকে অ্যাডভোকেট করতে পারবো না যে ছবিটা দেখেন, বিকজ যেটা বললাম যে ফ্যান্টাস্টিক আইডিয়া ছিল ডিরেক্টরের, তারপরে হি ডিসাইডেড যে আমি আইডিয়াটাকে নিয়ে কাজটা করবো না, আমি কাজ না করে ফিল্ম বানাবো আর কি। সো লিটারেলি কোনো কাজ করে নাই, মানে বেসিক প্লট থেকে ফিল্ম বানায় ফেলছে। প্লট থেকে যে একটা স্ট্রং স্ক্রিপ্ট করতে হবে, স্ক্রিপ্ট থেকে ফিল্ম বানাবো, এই প্রসেসটা পুরো স্কিপ করা হয়েছে আর কি। সো পুনর্মিলনে আই ফিল ব্যাড, আমি যেটা আমার রিটেন রিভিউতে লিখছি যে আই ফিল ব্যাড ফর সিয়াম। মানে ওকে আমরা অপচয় করতেছি, ওর মতো একটা স্ক্রিন প্রেজেন্স, একটা স্টার, একটা পার্সোনালিটি আমরা ওয়েস্ট করতেছি উইথ দিজ মিডিওকার অ্যাটেম্পটস। সো আই হোপ এই আরিয়ান, নির্মাতা আরিয়ান, ডিরেক্টর আরিয়ান, হি ফাইন্ডস হিজ মোজো ব্যাক অ্যান্ড ডাজ সামথিং ইন্টারেস্টিং ইন দ্য ফিউচার। বিকজ আগে তো করছেন নেটওয়ার্কের বাইরেটা ভালো ছিল, ওটাও একটু সার্ফেস লেভেল ছিল, একটু টিনেজার টাইপের মজা ছিল, তারপর ইট ওয়াজন্ট ব্যাড। বাট এটা মাই গড ইট ওয়াজ রিয়েলি ব্যাড। সো আই হোপ হি ফাইন্ডস হিজ মোজো ব্যাক। এবার চলে আসতেছি দ্য লাস্ট টপিক। ও মা 51 মিনিট ধরে প্যাকেট প্যাকেট করে যাচ্ছি। লাস্ট টপিক হচ্ছে টোটালি কিলার। দিস ইজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। এটা আমি একটা ইউটিউব শো দেখতেছিলাম, ওখানে একজন পার্সোনালিটি ছিল, সে হঠাৎ করে এই মুভিটা নিয়ে কথা বলছে যে ও আচ্ছা আমি রিসেন্টলি অ্যামাজনে একটা খুব ইন্টারেস্টিং স্ল্যাশার মুভি দেখছি, ইটস এ ক্রস বিটুইন স্ক্রিম এবং ব্যাক টু দ্য ফিউচার, এই টাইপের একটা জিনিস। আমরা ও দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, সো আই ওয়াচড ইট। আপনারাও দেখতে পারবেন, এটা অ্যামাজন প্রাইমেই আছে, সো আরামসে দেখতে পারবেন। আই রিয়েলি এনজয়েড ইট, ভেরি সিম্পল স্টোরি। এই যে মেয়েটাকে আপনারা দেখছেন, এই মেয়েটা একটা টাউনে থাকে, সেই টাউনে 30 বছর আগে না 25 বছর আগে একটা সিরিয়াল কিলার ছিল, যার ছবি দেখতে পাচ্ছেন, একটা মাস্ক পরে ঘুরে বেড়ায়। সে এই টাউনের 3জন মানুষকে মেরে ফেলেছিল। এই কারণে এই মেয়েটার মা খুব ভয় পায় যে ওর মেয়েও হয়তো একদিন মারা যাবে ইত্যাদি। তো যাই হোক, তারপরে হঠাৎ করে 30 বছর পরে এই কিলারটা আবার ফেরত এসে সে আবার এই মেয়েটার মাকে মেরে ফেলে। তখন এই মেয়েটা টাইম ট্রাভেল করে পিছনে চলে যায়, ওই 30 বছর আগে চলে যায় ওই অরিজিনাল কিলিংয়ের ডেতে। সো ওখান থেকে ওরা বেসিক্যালি কিলার ট্র্যাক করা শুরু করে ইত্যাদি। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, গল্পটা খুবই ইন্টারেস্টিং, খুবই স্মার্ট, খুবই ফানি। সো ইটস নট লাইক ও মাই গড এই ছবি পরের বছর সবগুলো অস্কার চলো আমরা দিয়ে দিই, ওই লেভেলে ওরকম কিছু না, অথবা ও মাই গড এই ছবি দেখার পরে আমার আর কোনো হরর ছবি দেখার দরকার নেই, এটাতে সব হয়ে গেছে, এরকম ছবি না। বাট ইটস দ্যাট স্ট্যান্ডার্ড গ্রেট আছে না, ছবিটা ছাড়লাম অ্যান্ড আই হ্যাভ এ গ্রেট টাইম, একদম ওই প্যাকেজের ছবি। ইটস স্মার্ট, ইটস ফ্রেশ, এবং যেটা বললাম যে স্ক্রিম মুভির যে মজাগুলো আছে, একটু কমেডি হরর, ওটার সাথে ব্যাক টু দ্য ফিউচার কিছু এলিমেন্ট যোগ করছে, অ্যান্ড আই থট খুব সুন্দর করে বানাইছে, ভেরি ওয়েল মেড ফিল্ম। আমি ডেফিনেটলি ডিরেক্টরের অন্যান্য ছবি আমি দেখবো যদি চান্স পাই। ও আচ্ছা, এই ডিরেক্টর মেগান এবং ডিরেক্টর না ব্লাম হাউস, এবং ওরা ব্লাম হাউস ইজ ওয়ান অফ দ্য প্রডিউসার্স, এবং ওরা হ্যাপি ডেথ ডে বানাইছে উইচ আই লাভড, ওরা মেগান বানাইছে উইচ আই এনজয়েড। সো ইটস ফ্রম এ ভেরি গুড টিম। সো ইফ ইউ গাইজ লাইক হরর কমেডি এই টাইপের জিনিসপত্র, আই স্ট্রংলি রেকমেন্ড এই টোটালি কিলার। ইটস এ রিয়েল ফান মুভি, অনেক জোশ। ওয়েল দ্যাটস ইট, আমার সব টপিক নিয়ে বকর বকর শেষ। এটা আমি নর্মাল স্ক্রিনে ফেরত যাই। লেটস ওয়ের এম আই, দেয়ার উই আর। এখন চলুন আমরা দেখি কমেন্ট সেকশনে কে কি কমেন্টস। আই হোপ কমেন্ট কম আসছে, আমি কথা বলতে বলতে পুরো শুকিয়ে গেছে। ইয়েস, লেটস গো। সাইদ আদিব ইজ হিয়ার। আসসালামু আলাইকুম শাকিব ভাই, সালাম টু ইউ ইজ ওয়েল। নিফটি খান বলছে হ্যালো শাকিব ভাই, লাভ ইউ ভাই, লাভ ইউ টু। রাকিব ইজ হিয়ার, হ্যালো ভাই, হ্যালো টু ইউ ইজ ওয়েল। টিউন টানলস বলছে বায়োপিক, ইয়েস বায়োপিক। এবং অফকোর্স প্রত্যেকবার যেটা বলি, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, তার সাথে দুটো চুমা। বিকজ ইউটিউব থেকে দেখলে আমাদের লাভ, ফেসবুক থেকে দেখলে আমরা খুশি, বাট আমার কোনো লাভ হচ্ছে না। বাট ইউটিউব থেকে দেখলে আমি খুশি প্লাস লাভ,
উইচ ইজ ভাই বললাম যে এক মুঠো গোলাপ। Sam Frankenstein was a Shakib Bhai. Did you know Torn by Natalie Imbruglia was a cover of Edna Swap song? আমি এডনা সোয়াপ চিনি না। নো স্পয়লার্স প্লিজ, নো স্পয়লার্স অ্যাবাউট মুজিব দ্য বায়োপিক। আচ্ছা ঠিক আছে, নো স্পয়লার্স। বায়োপিকে খুব একটা স্পয়লার দেওয়ার মতো কিছু নাই আই গেস। সাইদাদি বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ইয়েস। শাহিদান রিয়াদ ইস হিয়ার ওয়েন শাকিব ভাই সেট গানটা সুন্দর। গানটা সুন্দরই, খারাপ না। ফালতু একটা মুভি, ইতিহাসের সাথে কোনো মিলই নেই এই মুভিতে। হ্যাভ ইউ সিন ইট ভাইয়া? আচ্ছা, এরপর অনেক কথা আছে। জিয়া একজন জাতীয় নেতা, তাকে নানানভাবে হেয় করা হয়েছে, ছবিতে ভিলেন দেখানো হয়েছে, এটা ইতিহাস বিকৃতি। যে দলেরই হোক না কেন, জিয়া স্বাধীনতা সময় মুজিবের পক্ষেই কথা বলেছিল, দেশের পক্ষে কথা বলেছিলেন, এটা তো দেখানো উচিত ছিল। ওই যেটা বললাম যে অনেক মারপ্যাচ নিয়ে ছবিটা বানানো হয়েছে, সো ঠিক আছে, ইটস ওকে, অ্যাট লিস্ট ইউ সিন দ্য ফিল্ম, সো ইউ হ্যাভ এভরি রাইট টু সে হোয়াট ইউ সেড। আই হোপ ইউ হ্যাভ সিন দ্য ফিল্ম। মোহাম্মদ হোসেন আমিনুল ইসলাম বলছে আরফিন শুভর অ্যাক্টিং সিম সো ইমেচিওর। On top of that, the production quality of the movie, oh my goodness, it was awful. Story যেমনই হোক, গরিবি প্রোডাকশন বিরক্তিকর। হ্যাভ ইউ সিন দ্য মুভি আমিনুল ইসলাম? নাকি ট্রেলার দেখে কথা বলছি আমি জানি না। মানে অত গরিবি প্রোডাকশন না, বাংলাদেশের জন্য ইটস ফাইন। কয়েকটা জেল সিকোয়েন্স, এই সিকোয়েন্স বুঝাই গেছে সেটের মধ্যে হচ্ছে, বাট অ্যাজ আই সেড বাংলাদেশের জন্য ইটস ফাইন। আমরা এর থেকে অনেক বিশ্রী ছবি দেখে বলি দারুণ হয়েছে, কারণ আমি যখন এসব ছবি ক্রিটিসাইজ করি, প্রচুর লোক আমাকে আপনি ভাই বলছেন কেন বাংলাদেশে এইসব জিনিস আমাদের ইন্সপায়ার, কী বলে এটাকে, ইন্সপায়ার নাকি এনকারেজ করা উচিত, একটু একটু করে তো হচ্ছে। সো এর জন্যই বলছি বাংলাদেশের জন্য ইটস ফাইন, আই টোটালি ডিসএগ্রি উইথ ইউ। এটা একদমই গরিবী প্রোডাকশন না। তাহলে আপনি গরিব প্রোডাকশন কি আর বড়লোক প্রোডাকশন কি সেটা হয়তো আপনি ক্লিয়ার না, আমার যেটা মনে হচ্ছে। ওয়ার ইজ আলিফ আপু? শি ইজ নট ওয়েল, সে বাসায় আছে, জ্বরে ভুগছে। গুড টু সি ইউ শাকিব ভাই বলছে বুকস উইথ নাহিয়ান, থ্যাংক ইউ সো মাচ নাহিয়ান, গুড টু সি ইউ হিয়ার অ্যান্ড ফ্রম ইউটিউব, নাইস। সিফাদ আল আফাজ বলছে নাইস মুভি বেসড অন গ্রেট লিডার, জোশ জোশ। আর ইউ বিএনপি সাপোর্টার? Am I BNP supporter? No, I'm not BNP supporter. Why you say me I'm BNP supporter? আমি আওয়ামী লীগ সাপোর্টার না, আমি বিএনপি সাপোর্টার, আমি কোনো কিছু সাপোর্ট করি না। সিফাত আল আফাজ সিফাত বলছে ওয়েল মেড মুভি বেসড অন গ্রেট, আছে আবার চলে আসছে ডেমিয়ান রিডাইরেক্ট প্রো। শাকিব ভাই কেমন আছেন? আলিফ আপু ফারুক ভাইয়ের ফাদার এখন কেমন আছেন? আলিফ অসুস্থ, ফারুকের আব্বা ইজ ডুইং স্লাইটলি বেটার, ওনাকে ইন্টেন্সিভ কেয়ার থেকে বের করে ক্যাবিনে আনা হচ্ছে, ইনশাল্লাহ ভেরি সুন বাসায় নিয়ে আসা হবে। সো ইনশাল্লাহ ভালো অবস্থায় যাচ্ছেন আর কি। থ্যাংক ইউ ফর আস্কিং। নুবাহুস সুবাহ চৌধুরী বলছে ভাই হাউ আর মেকআপ অ্যান্ড কস্টিউম, দে ইউজুয়ালি ম্যাচ দিস আপ থে ওয়াইল, না খারাপ করে নাই, পিরিয়ড পিস ভালো করছে, নট ব্যাড, বাংলাদেশের জন্য খুবই ভালো। আসিফ রাতুর বলছে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ফিল্মগুলো এরকমই হয়ে থাকে, বিশেষ করে কলকাতার ফিল্মগুলো ভাইয়া। ইয়েস আই নো, উইচ ইজ ওয়াই সেড এটা ইন্টারন্যাশনাল লেভেল না। জওয়ারুল মিম বলছে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। কালার গ্রেডিং সিমিলারিটি ইন দিস মুভি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বললাম আমার পছন্দ হয়নি, বাট যারা বাংলাদেশি ছবি দেখে আমাকে গালি দেন আপনি এত হার্শ কেন ভাইয়া, সবাইকে এনকারেজ করা উচিত, তাদের খুব ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর কালার গ্রেডিং সিমিলারিটি সুপার, খুবই ভালো, সুন্দর করে করছে। পিয়াস গোসাই বলছে আমি একমত শাকিব ভাই আপনার সাথে, চোখ বন্ধ করে ডায়লগ শুনলে মুজিবের কণ্ঠ মনে হবে না, শুভরে শুভই লাগছে। না আমি যেটা হ্যাঁ আমি যেটা বলছি প্রথম দিকে লাগছে, পরে কিন্তু হিসাক মিয়েন। আমি কিন্তু দুইটা কথা বলছি, একটা হচ্ছে যে ইটস নট ফর মি ইন্টারন্যাশনাল লেভেল, বিকজ কিছু জায়গায় শুভকে বলা হচ্ছে ছিল শুভর মতো কথা বলবা না, বাট তারপরেও দ্য মুভি অ্যান্ড হিজ অ্যাক্টিং সাক মিয়েং, আমি বিশ্বাস করছি দিস ইজ শেখ মুজিব। সো আমি অ্যাগ্রি করলাম না, আমি বলি না যে শুভরে শুভই লাগছে, দ্যাট ইজ নট হোয়াট আই সেড। আসিফ রাতুল হাসছে কেন জানি না, বাট গুড, হাসা ইজ গুড। নাহিয়ান বলছে টিজি নিয়ে বলেছিলেন যে পুনর্মিলনে টিজিকে, ও ইয়েস পুনর্মিলনে, আই ডোন্ট নো পুনর্মিলনের টিজিকে আমি যাই না, এটা বিকজ ইটস নাথিং মেড সেন্স টু বি ইন দ্য মুভি, সো এটা আই ডোন্ট নো এটা টিজিকে। পিয়াস ঘোষা কন্টিনিউজ, আমার মনে মেকআপটাও ভালো হয় নাই, শুভর চেহারা দেখলে শুভই লাগছে, যা কিনা মুজিব করা চশমা পড়েছে, মেকআপের বড় একটা গুরুত্ব আছে। বলিউডের সঞ্জু যদি আপনি দেখে থাকেন, যেটা কিনা সঞ্জয় বায়োপিক, সেখানে রণবীর কাপুর সঞ্জু রোল প্লে করেছেন, সেখানে রণবীর মেকআপটা দারুণ, এত দারুণ যে রণবীর লুকের দিকে থেকে পুরো, না আমার কাছে লাগে নাই, আমার কাছে রণবীরই লাগছে, আমার কাছে রণবীর সঞ্জু লাগে নাই, আই এম সরি, বাট রণবীর ডিড এ গ্রেট জব, উইচ ইজ ওয়াই আমার জিনিসটা ভালো লাগছে। সো রণবীরকে আমার যেরকম রণবীর মনে হয়েছে, এখানে শুভকে আমার শুভ মনে হয়েছে, আবার
রণবীরকে যেরকম আমার সঞ্জয় দত্ত মনে হয়েছে, এখানে আমার শুভকেও শেখ মুজিব মনে হয়েছে। আমি আমি আমার কাছে শেখ মুজিব মনে হয়েছে, আই থিঙ্ক ওয়াজ গুড ইনাফ। বাংলাদেশে এর থেকে বেড়া সম্ভব না। আমি বারবার বলছি, আমি যেই প্রশংসাই করছি সব প্রশংসা হচ্ছে বাংলাদেশি প্রেক্ষাপটের প্রশংসা। এই শ্যাম বেনেগল স্ট্যান্ডার্ডের ডিরেক্টর এবং উনি অনেক ভালো কাজ করছেন। উনার পক্ষে এর থেকে বেশি সম্ভব ছিল না। বাংলাদেশের সরকার এর থেকে বেটার পারতো না, এটা ইম্পসিবল। সো এই সিচুয়েশনে শুভ ডিড এ গ্রেট জব, এবং শুভর উপরে অনেক প্রেশার ছিল। সো হি ডিড এ গ্রেট জব। যদি আরও বেটার ডিরেক্টর থাকতো তাহলে ডেফিনেটলি শুভ আরও বেটার করতো। সো আমি আই এনজয়েড দ্য মুভি। আই থট অফ হিম অ্যাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আই থট অফ তিশা অ্যাজ রেনু, উনার স্ত্রী। আই এনজয়েড ইট, আমার ভালো লাগছে। আমার লুক টুক সব ঠিক লাগছে। বাংলাদেশি ভাই এটাই। পারভেজ হুসেন বলছে অসাধারণ একটা বায়োপিক, আর আমরা অতি অবশ্যই একটা অভাগা জাতি, খুব তাড়াতাড়ি স্বাধীনতা পেয়ে গেছি। হ্যাঁ, কাশ্মীর কিংবা ফিলিস্তিনের মতো কয়েক যুগ সংগ্রাম করা প্রয়োজন ছিল। হ্যাঁ, আমার আব্বাও এটা বলে। রয়্যাল ডালের গল্প থেকে পয়জন। রয়্যাল ডালের গল্প, আচ্ছা আই ডোন্ট নো এটা কি নিয়ে কথা হচ্ছে। নুবাহ সুবা বলছে ভাই ইনভিসিবল সিজন 2 ইজ ফাইনালি কামিং, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং ইট? ইয়েস আই অ্যাম। Faradin Ahmed বলছে have you watched the new trailer for the Godzilla TV series? Yes, Monarch Files. First review of the series is quite good. Yes, I'm very excited, very excited. Under the weather copyright বলছে অনেস্ট, এত কথা বলার পরে অনেস্ট ওপিনিয়ন দেন মানে কি? এই, তুমি কি আন্ডার দ্য ওয়েদার হয়ে গিয়ে কান নষ্ট হয়ে গেছে নাকি? তুমি এতই আন্ডার দ্য ওয়েদার যে কান নষ্ট? এতক্ষণ ধরে কি বললাম? অবশ্যই দেখবাম বুঝিব। ইট ইজ এ ভেরি গুড ফিল্ম ফর বাংলাদেশি পিপল। জানাতুল ভাই বলছে the movie is just right up my alley. I thought it was fun. I keep the bar set pretty high for slashers. Definitely gonna add this to my Halloween watch list with Scream, Sleepaway Camp. Oh, I'm glad you enjoyed it. Glad you enjoyed it. নিফতি খান বলছে চলো বাংলাদেশ কনসার্টে রাগ গানটা করতে হবে ভাই। তুমি খুব খুশি হবা কনসার্টে গিয়ে। দ্যাটস অল আইল সে, তুমি খুব খুশি হবা। সাদিক মাহাদি বলছে আর ইউ ওয়াচিং জেন ভি? ও ইয়েস মাই ফ্রেন্ড, আই ওয়াচ 3 episodes, খুব ভালো লাগছে আমার, লাভ ইট। Saturday was today biggest upset happened in World Cup. Afghanistan beat England. Oh, mashallah, 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 mashallah. Oh, Jannatul Mafi বলছে I've been reading Red Trilogy by Linda Narada. Great military sci-fi action, along with some politics that get in the way and an intriguing big idea that I shall not specify due to spoilers. The main character, Lieutenant Shelley, and his squad are linked together through the skull caps. Art of the big idea of the book revolves around it. Part of Acha Shelley's remarkable ability to just know when there is danger is or the danger is highlighted. Acha ki Red Trilogy by Linda. Acha, okay. Thank you. I'll check it out definitely. ওমা আমি 25 মিনিট আধা ঘন্টা ধরে বকর বকর করার পরে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই অনেস্ট ওপিনিয়ন দেন, তাহলে কি মিছা কথা বলছি 25 মিনিট ধরে? আর রাগ জিনিসটা তো আমার অ্যালবামে আছে, আমার রক্তে আছে, কিছু করার নেই। খুশি হতে চাই, হ্যাঁ সবাই আমরা খুশি হতে চাই। গুড। মাশাল্লাহ, আজকে বেশি কমেন্ট নাই কারণ আমি আর কথা বলতে পারছি না। গাইস থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভ শো দেখলেন এবং যারা পরে শো দেখবেন তাদের জন্য সুখবর। এই ডেসক্রিপশনে, ইউটিউবে ডেসক্রিপশনের চাপ দিলে দেখবেন মোর চাপ দিলে দেখবেন প্রত্যেকটা টাইম কোড দেওয়া আছে যে কোন টপিক কোন টাইমে আমি কথা বলছি। ওরা চাপ দিলে আপনাকে সেই টপিকে নিয়ে যাবে যাতে আপনার সারাক্ষণ ড্র্যাগ করে খুঁজে বের করতে না হয়। সো গাইজ থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভলি আড্ডা, গ্রেট টকিং টু ইউ গাইজ। অনেক কথা বললাম আজকে মুজিব নিয়ে। I really enjoyed it. I really suggest সবার গিয়ে ছবিটা দেখা উচিত। Whatever your politics, go watch the movie then talk. Go watch the movie then talk. So thank you very much. সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। যদি মাঝখানে বুকডাউন ফুকডাউন না করি তাহলে দেখা হবে নেক্সট সানডে with more movies and more TV shows and more streaming shows. সবাই ভালো থাকবেন। গুড নাইট।